নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। হিংসা, আরও হিংসা, অন্তহীন হিংসা, এবং সেই হিংসার বলি এখনো পর্যন্ত এ রাজ্যে 25। ভোট শুরু হওয়া থেকে অর্থাৎ 11ই জুলাই থেকে 23শে জুলাই আমাদের এই চ্যানেলে দেখানো ঘটনার একটা খতিয়ান আমরা রাখছিলাম। সংখ্যাটা 25 বলছি তার কারণ আজকে মুর্শিদাবাদে পাঁচ জন এই রাজ্যের সাধারণ মানুষকে আমরা হারিয়েছি। সব মিলিয়ে মুর্শিদাবাদের সংখ্যাটা 11, বর্ধমানের 4, দক্ষিণ 24 পরগনার 4, উত্তর 24 পরগনার 2, মালদার 1 এবং বীরভূমের 3। এ তো গেল পরিসংখ্যান, পাটিগণিতের কথা। কিন্তু সাহিত্যের কথা, সুনীল গঙ্গোপাধ্যায় একসময় বলেছিলেন কেউ কথা রাখে না। অবশ্য উনি অনুব্রত মণ্ডলকে দেখেননি, আমার নিশ্চিত ধারণা যে চিনতেনও না। যদি চিনতেন এই কথা লিখতেন না, তার কারণ অনুব্রতবাবু কিন্তু কথা রেখেছেন। কিভাবে কথা রেখেছেন? 17 তারিখে তিনি বললেন নির্দল প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা। 5 ঘন্টার মধ্যে বাড়ি জ্বলল এবং তার 5 দিনের মধ্যে একজন নির্দল প্রার্থীর বাবা খুন হলেন। অভিযোগ সেই অনুব্রতবাবুর যারা অনুগামী তাদের বিরুদ্ধে, তারাই এই খুন করিয়েছে, এমনটাই অভিযোগ। এবং যেখানে দাঁড়িয়ে, যে পাড়ুইয়ের মাটিতে দাঁড়িয়ে অনুব্রতবাবু এই কথা বললেন, সেখানে মুরারইতে এবং বীরভূমের অন্য জায়গায় সেই আগুন ছড়িয়ে পড়ল। আজকে বীরভূমে দুজন নির্দল প্রার্থী ভয়ানকভাবে প্রহৃত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন। এই অন্তহীন হিংস্র স্রোত আমাদের রাজ্যকে ক্রমশ গ্রাস করছে। সেই নিয়েই আমাদের আজকের প্রতিপক্ষ। আমার একদিকে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, আছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন হিমাদ্রি ভট্টাচার্য, সদ্য মাওবাদী আমাদের রাজ্যে যে মাওবাদী তকমা লাগানোর কাজ চলছে, তাতে প্রায় হিমাদ্রিবাবু মাওবাদী আখ্যা পেতে চলেছিলেন। কি তার কাহিনী, কেন তাকে আজকে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আমরা হাজির করেছি, আপনাদের দেখাবো। আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা রবীন দেব, আছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় এবং নন্দদুলাল দাস, মানবাধিকার কর্মী, যার আজকে মানবাধিকার কমিশনে তিনি গেছিলেন বিচার প্রার্থনা করতে। কি বিষয় বিস্তারিত দেখাবো, যার সঙ্গে জড়িয়ে আছে শুটিয়ার ঘটনা, যার সঙ্গে শুটিয়ার প্রতিবেদী বরুণ বিশ্বাসের নাম জড়িয়ে পড়েছে। কিন্তু তার আগে এই মুহূর্তে এই যে হিংসার খতিয়ান দেখালাম, 25 জন এ রাজ্যের মানুষকে আমরা হারিয়েছি গত কয়েকদিনে, এই মাত্র 11 থেকে 23শে জুলাইয়ের মধ্যে। সেই ছবিটা। রক্তাক্ত পঞ্চায়েত ভোট, গুলি, বোমা, অগ্নিকাণ্ড, নিরীহ প্রাণের বলি। প্রথম দফায় কারোর মৃত্যু না হলেও দ্বিতীয় দফার ভোটের দিন থেকে শুরু হয় মৃত্যু মিছিল। বর্ধমান জেলায় মৃত্যু হয় 4 জনের, দক্ষিণ 24 পরগনায় 4 জনের মৃত্যু হয়, উত্তর 24 পরগনায় 2 জনের মৃত্যু হয়, বীরভূমে মৃত্যু হয়েছে 3 জনের, মালদায় 1 জনের। সবচেয়ে বেশি মুর্শিদাবাদে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 25 জনের। যদিও এরপরেও প্রশাসনের একাংশ বলছে ভোট শান্তিপূর্ণ হচ্ছে। শাসক দলের কেউ দাবি করছেন মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন বিরোধীদের ওপর, বিরোধীরা দ্বারস্থ হচ্ছে কমিশনের। কিন্তু এসবের মধ্যে একটা জিনিস চলছেই, মৃত্যু মিছিল। এবিপি আনন্দ। আমি রবীন্দার কাছে আসবো। রবীন্দা, কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, সেটা নিয়ে কালকেই আমি দেখছিলাম অধীর রঞ্জন চৌধুরী প্রশংসা করছেন, আনিসুর রহমান বলছেন তিনি খুশি, কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অখুশি। পরিষ্কার বলে দিয়েছেন যে এটা কি চলছে, আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন যে আমি জানতাম এদের, সেই জন্যই চাইনি ওরা আসুক, কিন্তু কোর্টের অর্ডার। এদের কি বলে পাঠিয়েছে? কংগ্রেসকে মদত দিতে, মানুষের ওপর অত্যাচার করতে? তৃণমূলের চেয়ারপারসন হিসেবে জানতে চাই এরা কি অর্ডার নিয়ে এসেছে, কার অর্ডার নিয়ে এসেছে? অর্থাৎ খুব পরিষ্কার যে হিংসার বাড়াবাড়ি নয়, শাসক দলের বাড়াবাড়ি নয়, এমনকি আপনাদের বিরোধীদেরও বাড়াবাড়ি নয়, কিন্তু বাড়াবাড়ি কেন্দ্রীয় বাহিনীর। এমন অভিযোগও গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যে তার কনভয় নিরাপত্তা রক্ষীরাও নাকি কেন্দ্রীয় বাহিনীর হাতে প্রহৃত হয়েছে। রবীন্দ্র, কি বলবো, মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, তিনি হচ্ছে সর্বোচ্চ নেতৃত্বে আছেন সরকার পরিচালনায়। জনগণের এই 9 কোটি 30 লক্ষ মানুষের আর সমস্ত ভার হচ্ছে তার উপর। তো তিনি যদি এই ধরনের কথা বলেন, কোনটা কেন্দ্রীয় বাহিনী কোনটা রাজ্যের বাহিনী, এটা তো মুখ্যমন্ত্রী জানবেন আমাদের কাছে।
আর 28শে জুন এবং 2রা জুলাই 2 দিন সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে 9 জন করে আইনজীবী ছিলেন। তো তাদের উপস্থিতি সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় বাহিনী কি কত থাকবে। 2 দফায় প্রথম 15,000, পরের 2 দফায় 25,000। এটা তো ফ্যাক্ট রবীন্দ্র, হিংসা আটকানো যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু 25 জন মানুষের মৃত্যু হয়েছে। প্রশ্নটা হচ্ছে এখানে, যদি মুখ্যমন্ত্রীর এখনো প্রশ্ন থাকে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য বাহিনী মিলিত তারা যদি যোগপথ এই হিংসা যারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সক্রিয় হতেন, তাহলে তো এটা হতো না। মুখ্যমন্ত্রী নিজে এবং তার দলের নেতা নেত্রীরা, তার বিধায়ক, তার দলের সভাপতি, যিনি জেড ক্যাটাগরি সাধারণ মানুষের পয়সায় যিনি নিরাপত্তা ভোগ করছেন, তারা সরাসরি একটু আগে আপনি বললেন, তারা যদি 17 তারিখে এটা বলতে পারেন, মুখ্যমন্ত্রী 17ই জুন বলেছিলেন 2টি মেয়েকে কামদুনিতে, 17ই জুন, আর 17ই জুলাই তার কণ্ঠে ওখানে চোপ করেছে, ওদের 2 জনকে ধমকে এলেন মৌসুমীকে। আর এখানে তিনি 17ই জুলাই বললেন যে বাড়ি পুড়িয়ে দাও, পুলিশের উপর বোমা মারো। তারপর ঘটনা ঘটলো। আপনাকে একবার থামাবো, যে কথার উল্লেখ করা হচ্ছে যে কি বলেছিলেন 17 তারিখ অনুব্রত বাবু, এবং তারপর বীরভূমে ঘটনার যে পরম্পরা, যে ঘটনার পরম্পরা কিন্তু আজ এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যে কথা বলছি, এই অনুষ্ঠান চলছে, তখনও চলছে হিংসার শাসন বীরভূমে। দেখাবো আপনাদের। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। যেমন কথা তেমন কাজ। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, ভদ্রলোকের এক কথা, অনুব্রত মণ্ডল কথা দিয়েছিলেন, কথা রাখছেন। ভোটের দিন, এমনকি ভোট শেষ হওয়ার পরও বীরভূম জুড়ে বিক্ষুব্ধ তৃণমূল কর্মী যারা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তাদের উপর আক্রমণ অব্যাহত, বোমাবাজি, ভাঙচুর। অভিযোগ সেই অনুব্রত অনুগামীদের বিরুদ্ধেই। সোমবার ভোটের দিন সকালে বীরভূমের পাড়ুইয়ে বিক্ষুব্ধ তৃণমূল তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন তার বাবা সাগর ঘোষ। মঙ্গলবার তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ তৃণমূল কর্মী হৃদয়ের অভিযোগ, তাঁকে বাড়িতে না পেয়ে অনুব্রত মণ্ডলের অনুগামীরা তার বাবার ওপর হামলা চালায়। তৃণমূল জেলা সভাপতির উস্কানিতেই হামলা বলে দাবি বিক্ষুব্ধ তৃণমূল নেতার। কে কে গুলি করেছে, বাবাও নাম করেছে, আমরাও সব জানি। হ্যাঁ, আমরা নামও করছি, এফআইআর দিচ্ছি। আমরা যদি প্রয়োজন হয় আমরা ডিএমকে জানাবো, মানবাধিকার কমিশনও জানাবো। হ্যাঁ, মূলত এই অনুব্রত মণ্ডল যেটা হুমকি দিয়েছিল, সেই হুমকির জেরেই এই ঘটনা। যদিও যার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ, সেই অনুব্রত মণ্ডলের দাবি গুলি নাকি চলেনি। কাল কসবায় নাকি বলেছে গুলি হয়েছে। গুলি কে? গুলি কোন সাংবাদিক গুলি দেখেছেন? কোন সাংবাদিক গুলি দেখেছেন? কেউ দেখেছেন গুলি? আপনারা সাংবাদিক দেখেছেন? আজকে তার বাবা অ্যারেস্টেড, তার গায়ে কোনো গুলি লাগে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নামে এফআইআরই করা হয়নি বলে দাবি বিক্ষুব্ধ তৃণমূল নেতা হৃদয় ঘোষ ও তাঁর স্ত্রীর। তাদের দাবি, প্রকৃত দোষীদের আড়াল করছে পুলিশ। তাদেরকে দিয়ে জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। নিজবাবু ভোরের দিকে গিয়ে আমার স্ত্রীর কাছে এবং মায়ের কাছে, যখন আমরা বাইরে ছিলাম, সেই মুহূর্তে জোর করে কিছু লোকের নামে এফআইআর লিখিয়ে নেয়। হ্যাঁ, এফআইআর নয়, লিখিয়ে নেয় যে এইগুলো না লিখলে ভর্তি হবে না, হাসপাতালে ভর্তি নিচ্ছে না, আপনারা লিখে দেন। যদিও বীরভূমের পুলিশ সুপার মুরলীধরের দাবি অভিযোগ ভিত্তিহীন। শিবানী ঘোষ শিক্ষিত মহিলা, তার অভিযোগনামা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার ফের মুরারয়ের খানপুরে 2 বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা নির্দল প্রার্থীর বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী। চলে ব্যাপক ভাঙচুর। হামলায় আহত হন 2 নির্দল প্রার্থী। তাদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামী বুড়ান শেখের নেতৃত্বে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। বাঁশ সকল জায়গাতে চারা গাছের বাঁশ আসবে, 5 মাস এলো স্যার। আমি বললাম, ভাই কি বলছে, থাম আমাকে স্যার এগুলো প্রচণ্ড বেলাবেলি করেছে, যেগুলো ফাটিয়ে দিয়েছে, বোমাবাজি করেছে স্যার। রহমতুল্লাহর ঘরের ছাদের উপরে বম ফেলেছে। অনুব্রত গ্রেপ্তার হলে এত অশান্তি হতো না বলে দাবি বিমান বসুর। আমি কথা বলতে পারি, যদি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হতো তাহলে কিন্তু এই প্রতিযোগিতার যে একটা পরিস্থিতি গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মধ্যে, কে কত বেশি সন্ত্রাস করতে পারে সেটা একটু স্থিমিত হতো। কারণ একটা
গার্ড সেখানেতে পড়তো। অনুব্রত মণ্ডলের দাবি, তিনি নাকি মুখ ফসকে নির্দল প্রার্থীদের উপর চড়াও হওয়ার কথা বলে ফেলেছিলেন, যা শুনে এখন অনেকেই কটাক্ষ করে বলছেন, অনুব্রতর মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কথা পালন করতেই যদি তার অনুগামীরা এত তৎপর হন, তাহলে অনুব্রত বুঝে শুনে কিছু বললে তো আর রক্ষাই থাকবে না। গোপাল চট্টোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কমিশনের সচিব তাপস রায় তিনি জানিয়েছেন পারুই থানায় যেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এই হুমকি দিয়েছিলেন সেখানে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত এই অনুষ্ঠানের মধ্যেই আপনাদের জানাবো। অনুব্রতবাবু বলছিলেন যে কোথায় গুলি লেগেছে, নির্দল প্রার্থীর বাবার শরীরে চিকিৎসকরা কিন্তু বলছেন দুটো গুলি, একটি নয়, তলপেটে দুটো গুলি পাওয়া গেছে। আমি রবীন্দ্রের কাছে আসবো। তাহলে রবীন্দ্র, মানে অনুব্রতবাবু তো বীরভূমের মোটামুটি অনুপরমাণুতে হিংসা ছড়িয়ে দিয়েছেন। এটাই তো, গোটা দলটাই হচ্ছে একটা হিংসাত্মক দলে পরিণত হয়েছে। তার নেত্রী যদি বারবার বলেন, একটু আগে আপনি বলছিলেন তিনি অনুব্রতর হয়ে সাফাই গান, তারপরে পার্থ চ্যাটার্জি যিনি মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি তিনি বলেন স্লিপ অফ টাং, তারপরে আরেকজন পাওয়ারফুল মিনিস্টার পরিবহন মন্ত্রী তিনি গিয়ে সার্টিফিকেট দেন, তাকে নিয়ে প্রেস কনফারেন্স করে এখন একটা মহল থেকে বলা হচ্ছে তিনি অসুস্থ, সেই জন্য বলে ফেলেছে। অসুস্থতার লক্ষণ একটু আগে যে সবাই অসুস্থতার লক্ষণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই রবীন্দ্র। ওইটা একটা সামাজিক অসুস্থতা তো আছে, সেটা আপনি বললেন, মানবিক অসুস্থতা আছে, হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু তার সাথে এই যে কথাটা একটু আগে বললো যে হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের গুলিবিদ্ধ হয়েছে, তিনি পরীক্ষা কোন সাংবাদিক দেখেছেন? একবার তো মুখ্যমন্ত্রী কালকে তিনি বলেছেন, কালকে মিডিয়াতে বলেছেন তিনি যা করেন সব মুখ্যমন্ত্রীর নির্দেশে করেন। সুতরাং মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলেন তিনিও তাই কথাই বলেছেন। তিনিও সাংবাদিকদের আঙুল দিয়ে কোন সাংবাদিক গুলি দেখেছেন? সাংবাদিক তো গুলি দেখার কথা নয়, গুলি তো দেখবে হচ্ছে ডাক্তার যে গুলিবিদ্ধ হয়েছে। কালকে মদন মিত্র যেটা বলেছেন সেটা হচ্ছে যে সিপিএম অর্থাৎ আপনাদের ইএনটির সমস্যা হয়েছিল, সেটা অনুব্রতবাবু সারিয়ে দিয়েছেন। এখন ওরা এসব বলে আনন্দ পাবো, তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের তো আক্রান্ত, আমরা আমাদের কর্মীদের খুন করছে, বাড়ি চারা করছে, ঘর চারা করছে। এখন তো দেখছি যে তৃণমূলকে খুন করছে। এই তারা তো একটু, তারাই দুদিন ধরে আপনারা দেখছেন যে শতাব্দী রায়ের বিবৃতি, তিনি তো এমপি, স্বপন ঘোষের বিবৃতি, তিনিও তো তৃণমূলের লিডার, তিনিও এমএলএ। তো স্বপন ঘোষ, শতাব্দী রায়, তারা পর্যন্ত হাইকোর্টে এসছেন। এ কোনোদিন দেখেছেন? এখানে তথাগতবাবু আছেন, দলের সভাপতি ছিলেন, যে তারা এসছেন হাইকোর্টে যে কে প্রকৃত তৃণমূল তা প্রমাণ করার জন্য। যে এইরকম একটা দলের অবস্থায় যেখানে তিনি আবার নিজে বলছেন আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী হিসেবে বলছি, তাহলে সর্বভারতীয় সভানেত্রী এটা ফসলা করতে পারলেন না যে তাদেরকে আজকে লাঠি গুলি, তারপরে হচ্ছে আগুন জ্বালানো, ওই রবি সোরেনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিল, আর হৃদয় ঘোষের বাবাকে খুন করলো। এই ধরনের নৃশংস খুনের ভূমিকার মধ্যে হিংসার কার্যকলাপে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দলের নেতা নেত্রীরা, মন্ত্রীরা যারা মন্ত্রগুপ্তির নামে শপথ নিয়েছে তারা এইসব কাজ করছে। তার ফলে মনিরুল ইসলাম আরেকজনের উৎপত্তি। একেবারে আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আমরা এই প্রশ্নে অন্যান্য অতিথিদের কাছে আসব যে কথাগুলো অনুব্রত বাবু বা মনিরুল বাবুরা বলছেন সেটা হচ্ছে পুলিশের গাড়িতে বোমা মারার কথা, গলা কেটে দেওয়ার কথা, মাওবাদী বলে এতটা ধিক্কার দেয়া হচ্ছে যাদের প্রত্যেক কথায় রাজনৈতিক মঞ্চ থেকে, তারাও তো এই কথা বলে। তাহলে মাওবাদীদের ঘোষিত পরিকল্পনার কথা যদি তৃণমূলীদের গলায় শোনা যায়, কারা মাওবাদী কারা তৃণমূলী ভুলে যাচ্ছে কি? খুঁজবো এর উত্তর ছোট্ট একটা বিরতির পর এসে। অনুব্রত মণ্ডল বলছেন যে পুলিশের গাড়িতে বোম মারো, তার এক সহকর্মী মনিরুল তিনি বলছেন গলা কাটার কথা। এই শব্দবন্ধগুলো, এই এক্সপ্রেশনগুলো কি সরাসরি মাওবাদী আক্রমণের কথাই মনে করিয়ে দেয় না? তাই বলছে তো এই কথাগুলো, এই শব্দবন্ধগুলো, এই এক্সপ্রেশনগুলো একেবারে হুবহু। দেখুন, একই কথা, সংসদীয় গণতন্ত্রে এ কোন ভাষা? নেতার ভাষা, জনপ্রতিনিধির ভাষা না,
এমনটা হয় নাকি? বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কিংবা লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের এই বাক্যবাণ শুনে অনেকেরই চক্ষু চড়ক গাছ। তারা বলছেন পুলিশের গাড়িতে বোম মারার কথা তো মাওবাদীরা বলে, শুধু বলে না, করেও থাকে। সম্প্রতি ছত্তিশগড়ে কংগ্রেসের পরিবর্তন যাত্রার উপর হামলা কিংবা ঝাড়খণ্ডের পাকুড়ে পুলিশ সুপারের কনভয়ের উপর হামলার ছবিটা আমাদের স্মৃতিতে এখনো দগদগে। কিন্তু মাওবাদীদের ভাষা তৃণমূলের জেলা সভাপতির গলায় কি করে? বীরভূমের কিছু অঞ্চলে মাওবাদীদের গতিবিধির কথা মাঝে মধ্যে শোনা গেলেও তা যে ছোঁয়াচে তা তো জানা ছিল না। আবার পুলিশের গাড়িতে বোমা মারার কথা তো এখনকার নকশালরাও বলে না। তাহলে শাসক দলের সেনাপতি হয়ে অনুব্রত মণ্ডল এতটা এগোলেন কি করে, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে একা অনুব্রতে রক্ষে নেই মনিরুল দোসর। তিনি আবার মুন্ডু আলাদা করে দেওয়ার কথা বলছেন। এক্ষেত্রে অনেকে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের গলায় মাওবাদীদের সুরই শুনতে পাচ্ছেন। ঝাড়খণ্ডের পুলিশ অফিসার ফ্রান্সিস ইন্দুবরের মুন্ডচ্ছেদ করেছিল মাওবাদীরা। ৭-এর দশকে বিদ্যাসাগরের মূর্তির মাথা কেটে নিয়ে যাওয়ার সাক্ষীও থেকেছে এ শহর। হঠাৎ করে মুন্ডু কাটা সেই হুমকির পথে তৃণমূল বিধায়ক কেন হাঁটলেন তা অবশ্য জানা নেই কারোর। মাওবাদীরা রাষ্ট্রের বিচার ব্যবস্থায় আস্থা রাখে না, পুলিশকে মারার হুমকি দেয়, ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে শাস্তি দেয়। কিন্তু তৃণমূলের নেতা কিংবা বিধায়কদের একাংশের মধ্যে তা হঠাৎ করে কেন জনপ্রিয় হয়ে উঠল তার উত্তর খুঁজে পাচ্ছে না রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। মিরাতুন্দি, আপনার মনে হয় না যে চতুর্দিকে একটা উইচ হান্টিং চলছে? যিনি একসময় বলতেন যে মাওফাও কিছু নেই, মাওফাও আবার কি, তিনি কখনো শিলাদিত্যে, কখনো কামদুনির টুম্পা মৌসুমীতে, কখনো তানিয়া ভরদ্বাজে মাওবাদী দেখছেন। খতম লাইন, যেটা মাওবাদীদের একেবারে বহু ধিকৃত একটা শব্দ, সেই মানুষ মারার সেই যে নীতি, সেটা যখন দলের ভেতর থেকে কখনো মুন্ডু কাটায়, কখনো পুলিশের গাড়িতে বোমা মারা আসছে, সেটা তিনি দেখতে পাচ্ছেন না। একাধিক মানুষ বলেছেন এবং স্বয়ং নেত্রী বলছেন যে তিনি সাজগোজ দেখে, চোখে দেখে 34 বছর 35 বছরের অভিজ্ঞতা থেকে মাওবাদী বুঝতে পারেন। দলের মধ্যে যারা মাওবাদী কথা বলছেন তাদের কি বুঝতে পারছেন না, নাকি বুঝেও বুঝছেন না? মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন আর কি বুঝছেন সেটা বোঝার আগে আমি নিজেই বুঝতে পারছি না আমি কিছু বুঝতে পারছি কিনা। কারণ খুবই সংশয় জাগছে মনে হচ্ছে যেন মুখে উনি যা বলছেন ঠিক তার উল্টোটা করছেন, সেরকমই আমরা লক্ষ্য করতে পাচ্ছি। কারণ বদলা নয় বদল চাই, আমরা এখনো বুঝতে পারছি না বদলার বদলে সত্যি বদল হচ্ছে কিনা। আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, হতে পারে বোঝার অক্ষমতা আমাদের, কিন্তু হচ্ছে। সুমন এক্ষুনি যে কথা বলে সেটা আমি বারংবার ইদানিং কিছুদিন ধরেই বলছি। এই সন্ত্রাস বা হিংসার যে রাজনীতি আমরা লক্ষ্য করছি এখন সরকারি দলের পক্ষ থেকে করা হচ্ছে, সেই সন্ত্রাস, সেই খুন বা হিংসার রাজনীতি, ধর্ষণও রাজনীতির মধ্যে ঢুকে গেছে। তো সেই সমস্ত কিছু মাওবাদীদের সঙ্গে যুক্ত করা হচ্ছে, উনি করছেন। মাওবাদী যারাই এসবের প্রতিবাদ করছে তাদেরকে উনি চিহ্নিত করছেন মাওবাদী বলে। আর তবে আমাদের কি সংশয় হচ্ছে, যেটা এক্ষুনি তুমি বললে, যে এর থেকে বড় সন্ত্রাসও কি মাওবাদীরা করে? এই যে নির্বাচনের সময়ে মানুষদের ধরে ধরে মেরে ফেলা, হিংসা, ভয় দেখানো, সন্ত্রাস সৃষ্টি করা, এটার সঙ্গে মাওবাদীদের তফাৎ কোথায়? মাওবাদীরা এর থেকে ভয়ঙ্কর কোনো প্রাণী বা জীব নয় তারা। তবে এটা সত্য, তার সঙ্গে একটা কথা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা পার্থক্য আছে মাওবাদীদের সঙ্গে এদের। মাওবাদীরা কিন্তু ক্ষমতায় নেই, ক্ষমতা চায় কিনাও আমার সংশয় আছে। তারা তাদের আপাত যে আদর্শ
যে প্রক্রিয়ায় তারা করে সেটা ভালো লাগে না, সেটা নাশকতার প্রক্রিয়া। কিন্তু তাদের একটা আদর্শ হচ্ছে দেশটাকে যারা পরিচালনার নামে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, নানান ধরনের তাদের নাম তারাও দেয়, তাদের তারা শত্রু, তাদের তারা ধ্বংস করতে চায়, বিনাশ করতে চায়। এই আদর্শটা একদিকে ভালো, কারণ সত্যি শত্রুর শেষ কেউ রাখতে চায় না, তারাও তাই মনে করে। গণশত্রুর বিরুদ্ধে তাদের আন্দোলন বলে, আমি মাওবাদী চিনি না, তাদের পক্ষে বলছি তা নয়, বুঝবার চেষ্টা করি। তো তারা সেটা করতে চায়, সেটা তাদের লক্ষ্য, কিন্তু যে উপায়ে করে উপায়টা ভালো নয়, নাশকতা, ধ্বংসাত্মক উপায়, সেটা ভালো নয়। তো আমরা সত্যিকার আমাদের এইখানে প্রশ্ন সেই একই উপায় এখন সরকারি দলের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে, এবং মারাত্মক যেটা সেটা হচ্ছে ক্ষমতায় থেকে তারা করছেন। ক্ষমতায় আসার পরে আর এটি দরকার হয় না বলেই মনে হয়। সেইখানে মাওবাদীদের সঙ্গে এদের পার্থক্য বলে আমার মনে হচ্ছে। তারা ক্ষমতায় নেই, ক্ষমতায় আসতেও চায় বলে মনে হয় না যতটা বুঝি। সেইখানে এদের সঙ্গে পার্থক্য। ক্ষমতায় থাকার পরে এই ধরনের হিংসা, সন্ত্রাস, মানুষের উপর উপদ্রব, জনকল্যাণ বিরোধী নীতি, কল্যাণ তো নয়, ধ্বংসাত্মক নীতি, সেইটা আমরা মেলাতে পাচ্ছি না। একটা কথা বলে এই পর্বে আমার বক্তব্য শেষ করি। বিজ্ঞান, আমরা একসময় শিখেছিলাম ছোটবেলা, বিজ্ঞান কেড়ে নিয়েছে আবেগ, দিয়েছে বেগ। তো এখন যন্ত্র নির্ভর সভ্যতা আমাদের, রাজনীতির মধ্যেও সেই যন্ত্র নির্ভর সভ্যতা ঢুকে গেছে খুব ভালোভাবে। আমার মনে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে সবাই দিদি বলতেন, এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় আসীন হয়েছেন তিনি, তার বোধহয় তার মধ্যেও এই যন্ত্র সভ্যতা বা বিজ্ঞানের প্রভাব পড়েছে। ক্ষমতায় আসার জন্যে যান্ত্রিক সভ্যতার মধ্যে ঢুকে গেছেন, রাষ্ট্রযন্ত্র তার হাতে। রাষ্ট্রযন্ত্র কথাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ফলে তার মধ্যে আবেগ চলে গেছে, বেগটাই এসেছে, আর সেই বেগেরই ধর্মে বোধহয় হিংসা, সন্ত্রাস, খুন, ধর্ষণ যে শব্দ আমরা দেখতে পাচ্ছি সেগুলো আসছে। বুদ্ধিভ্রংশ আমারও হতে পারে, আমি বুঝতে পারছি কিনা জানি না, কিন্তু মনে হচ্ছে। বেশ কয়েক বছর আগে তপন শুকুর, তখন বামফ্রন্টের সময়কাল, তপন শুকুরকে সিপিএম দলের পক্ষ থেকে দলের সম্পদ বলা হয়েছিল। তপন শুকুর, মজিদ মাস্টার থেকে আজকে তৃণমূল কংগ্রেসের অনুব্রত, মনিরুল, আরাবুল, সত্যি সত্যিই কি তারা দলের সম্পদ? কোনো সংসদীয় রাস্তায় চলা, সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে এই অনুব্রত বাহিনী? প্রশ্ন উঠছে। আরাবুলের মতো একটা তাজা নেতা যুব সম্প্রদায়ের সামনে মশাল ধরা একটা যুবক, সে মাঠ হবে আর আমাদের ভাঙনের লোকেরা বসে বাড়িতে রসগোল্লা খাবে। সিপিএমের তপন ঘোষ, শুকুর আলী থেকে অনিল বসু, মজিদ মাস্টার, কিংবা বর্তমানে তৃণমূলের অনুব্রত মণ্ডল, আরাবুল ইসলাম, মনিরুল ইসলাম, পেশি শক্তির প্রদর্শনের অভিযোগ থেকে বিরোধীদের কুকথার স্রোতে ভাসিয়ে দেওয়া, চারিদিকে সমালোচনার ঝড়, কিন্তু নীরব দল, কারণ তারা নাকি দলের সম্পদ। ছোট আঙারিয়া কাণ্ডে তপন শুকুরের নাম জড়ানোর পর যখন বিরোধীরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছে, তখন পশ্চিম মেদিনীপুরে সিপিএম জেলা সম্পাদক দীপক সরকার তাদের সম্পদ আখ্যা দিয়েছিলেন। শাসনে মজিদ মাস্টারের বিরুদ্ধে অত্যাচারের একের পর এক অভিযোগ ওঠার পরেও চুপ থেকেছে আলিমুদ্দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করার পরেও কিন্তু বড়সড় কোনো শাস্তি হয়নি অনিল বসুর। সব মেয়েরা থাকে, তাদের ঘরে যখন বড় পয়সাওয়ালা বাবু বসে, তারা ছোট বাবুদের দিকে তাকিয়েও দেখে না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই, ব্যাঙ্গালোরে টাকা নেবে কেন? বড় বাবু জুটে গেছে, ছোট বাবুদের জায়গা নেই। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু অনেকেই বুঝতে পারেননি সম্পদ সব দলেই আছে, কারণ সব দলেরই সেই সম্পদের প্রয়োজন। অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি, জেলা পরিষদের 7টি এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু আসনে তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পেছনে তাঁরই কৃতিত্ব। সেজন্যেই কুকথার স্রোত বইয়ে দেওয়ার পরেও গ্রেফতার হন না অনুব্রত। দলও ব্যবস্থা নেয় না, উল্টে পাশে দাঁড়ায়। এই অনুব্রত মণ্ডল থাকা মানে তা এত সুন্দরভাবে প্রচার করেছে যে তাতে খুব শান্তিতে ভোট হবে, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে ও তো সঙ্গে সঙ্গে
বলেছে যে আমি এরকম অনেক বক্তৃতা হতেই পারে, ফুটবল মাঠেও যারা ফুটবল খেলে দুম করে একটা কথা বেরিয়ে যায়, ও নিজেও বলেছে কিছু স্লিপ অফ টাং। একই কথা প্রযোজ্য লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ক্ষেত্রেও। ভাঙড়ে আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পরেও দলের ভেতরে তার কদরের পেছনে সেই জমি দখলের রাজনীতিরই ছাপ দেখছে রাজনৈতিক মহল। কারণ তাদের মতে সিপিএম হোক বা তৃণমূল, সকলেই জানে এলাকায় আধিপত্য ধরে রাখতে হলে মজিদ মাস্টার, অনুব্রত মণ্ডলদের পাশে থাকাটা জরুরি। এবিপি আনন্দ। তথা দাদা, আপনার একটা মন্তব্য প্রায় একটা প্রবাদের আকার নিচ্ছে যে সিপিএম এর সব থেকে মেধাবী ছাত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই ছাত্রী বীরভূমে এইরকম আরেকটা মেধাবী ছাত্র তৈরি করছেন অনুব্রত মণ্ডল, যার নাম, আপনি তার দিকে নজর দিচ্ছেন না? আপনার বক্তব্যে উঠে আসছে না? অনুব্রত মণ্ডল তো নিমিত্ত মাত্র, বা মনিরুল ইসলাম নিমিত্ত মাত্র। এদের নেত্রী যিনি আছেন তিনি যে পথ দেখাচ্ছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করেই বাকিরা যাচ্ছেন। নেত্রী যে রাস্তায় যাচ্ছেন সে রাস্তাটা সিপিএম এর দেখানো, আর আরাবুল, মনিরুল, অনুব্রত যে রাস্তায় যাচ্ছে সেটা নেত্রীর দেখানো। এর মধ্যে আরও কতগুলো জিনিস আছে যেগুলো উল্লেখযোগ্য। সেটা একটা হলো পুলিশ এবং রাষ্ট্রযন্ত্র, যে কথাটার অত্যন্ত প্রাসঙ্গিকভাবে মীরাতুন্দি উল্লেখ করেছেন। পুলিশ এবং রাষ্ট্রযন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা আমাদের গণতন্ত্রের একটা আবশ্যিক শর্ত। যারা সরকারে পাকা চাকরি করে, মাসের শেষে মাইনে পায়, সরকার বদল করলেও যাদের চাকরি যাবে না, তাদের রাজনৈতিক নিরপেক্ষতা আমাদের দেশের গণতন্ত্রের একটা আবশ্যিক শর্ত। এই শর্তটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছিল সিপিএম, এবং মমতা সেটাকেই বজায় রেখেছেন। আজকে অনুব্রত মণ্ডল এইসব কথা বলার পরেও যে তাকে গ্রেপ্তার করা হয়নি এবং তাকে খুনের চেষ্টার ষড়যন্ত্রের কেস দেওয়া হয়নি, এর কারণ তো একটাই, যে পুলিশ আইন দেখে চলছে না, পুলিশ দলের কথা শুনে চলছে। পুলিশ দলের কথা শুনে চলছে, এই জিনিসটা সিপিএম আমলে ছিল, আমরা বিভিন্ন সময় দেখেছি, এবং সেই একই পরম্পরা চলছে। পুলিশ সেই অভ্যেস থেকে বিচ্যুত হয়নি, এবং পুলিশ সম্ভবত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যে সরকার বদল হলেও ওই নীতির বদল হয়নি। এখন আগে আমরা সিপিএম এর কথা শুনে চলতাম, এখন আমরা তৃণমূলের কথা শুনে চলি, আইন ফাইন আমরা মানি না। এই পরিস্থিতিতে যে কেন্দ্রীয় বাহিনী আনার ফলে মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়েছে সেটাতে স্বভাবতই মমতা ব্যানার্জি রেগে আগুন হয়েছে। কারণ কেন্দ্রীয় বাহিনীর আর যাই দোষ থাক না কেন, তারা যে রাজনৈতিকভাবে নিরপেক্ষ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। অতএব তারা রাজনীতি না বুঝে যাকে উচিত মনে করেছে তাকে পিটিয়েছে, তাকে বার করে দিয়েছে, যা করবার করেছে, তাতে মমতা ব্যানার্জির গোসা হয়েছে আর কি। এই জিনিসটাকে ফেরত আনতে হবে, এই আইনের শাসনটাকে ফেরত আনতে হবে। পার্টির শাসন, আইনের শাসনের জায়গায় পার্টির শাসন রাখা কদাপি চলবে না। তা না হলে আমাদের গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমরা মুখে বলি বটে, আদালতও সবসময় শুনতে পাই আইনই সবচেয়ে বড়, আইনের ওপরে কেউ নয়, কিন্তু এই জিনিসটাকে সম্পূর্ণভাবে একেবারে নস্যাৎ করে দেওয়া হয়েছে। পার্টি সবচেয়ে বড়, পার্টির ওপরে কেউ নয়, আইন টাইন কোনো ব্যাপার নয়। আইন তো একটা কতগুলো কাগজে লেখা কতগুলো অক্ষর মাত্র, এছাড়া আর কিছু নেই। এর নানা প্রকাশ আছে পুলিশের মধ্যে, যেটা আমরা দেখতে পাই। তার মধ্যে একটা জিনিস আজকাল খুব চালু হয়েছে, সেটা হলো অভিযোগ লিপিবদ্ধ না করা। যারা একটা থানায় নালিশ করতে যান তারা প্রচুর বিপদে পড়েই যান আর কি। থানায় কেউ শখ করে যায় না, সাধারণ রাজনৈতিক লোকেদের কথা বলছি না, সাধারণ লোক কেউ থানায় শখ করে যায় না। কিন্তু তারা যখন থানায় যায়, গিয়ে যখন থানার ওসিকে বলে যে আমাকে অমুকে অমুক করেছে, আমি এই অভিযোগটা লিখুন, তখন আমরা পার্ক স্ট্রিট কাণ্ডের সময় দেখেছি একজন পুলিশ অফিসার তাকে বললেন আমার সঙ্গে বিয়ার খাবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল। বা একজন মেয়ে যদি কোনো ধর্ষণের বা শ্লীলতাহানির অভিযোগ করে, তাহলে তার উপরে তার চেয়েও আরেকটা নোংরা কিছু চাপিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। বা অনেক ক্ষেত্রে বলা হয় যে না, এসব কিছু হয়নি, এসব কিছু লেখা যাবে না আর কি। এই জিনিসটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হয়। বিভিন্ন সময় আমরা পুলিশের ওপর মহল থেকে আমরা এরকম ঘোষণা শুনেছি যে না না না, এরকম চলতে পারে না, এরকম ঠিক না। আমি একাধিক পুলিশ অফিসারের মুখে বলতে শুনেছি
যে কোন থানার এলাকায় হয়েছে সেটা বিবেচ্যই নয়। যে থানায় যাক না কেন সেই থানার অভিযোগ লেখা কর্তব্য করে তারা যথাযথ থানায় জানিয়ে দেবে, কিন্তু এগুলোকে সম্পূর্ণ ভুলে যাওয়া হয় এবং এই একটা কাজের ফলে আমার মনে হচ্ছে যে আইনের শাসন পর্যুদস্ত হচ্ছে এবং গণতন্ত্র ধ্বংস হচ্ছে। এটা যদি রোখা না যায় তাহলে পশ্চিমবঙ্গের মানে ভবিষ্যৎ অন্ধকার বললে কিছুই বলা হয় না। সুমন, কি বলবেন এই যে অনুব্রত মণ্ডল, এটা তো মানবেন যে একেবারে দলীয় শীর্ষ নেতৃত্বের অংশ নন, মমতা বন্দ্যোপাধ্যায় নন অনুব্রত মণ্ডল। এখানে একটা শাস্তি দিয়ে অন্তত প্রকাশ্যে ভৎসনা করে একটা নিদর্শন রাখা যেত না? বিরোধীদের সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেয়া যেত যে এইটাকে পার্টি নিন্দা করছে, পাশে দাঁড়াচ্ছে না এবং এটা পার্টির মত নয়। এইটুকু বলতে খুব বেশি কষ্ট দিতে হয় রাজনৈতিকভাবে? না, সেটা তো দেখুন পার্টি এখন কি সিদ্ধান্ত নেবে সেটা পার্টির নিজস্ব ব্যাপার। নিশ্চয়ই এই কথাগুলো তো সমর্থনযোগ্য নয়। মানে মনিরুল ইসলাম বা অনুব্রত মণ্ডল যে ধরনের ভাষা ব্যবহার করেছে, নিশ্চয়ই সেই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা অন্তত বিশ্বাস করি না, যারা মোটামুটিভাবে সভ্যতা ভদ্রতায় বিশ্বাস করি আর কিন্তু নাকি অনুব্রতদের উপর নির্ভরশীলতা এত, এবং বীরভূমে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই অনুব্রত মণ্ডল যে বিপুল সংখ্যক প্রার্থী পাননি, এইরকম মানে কোন রকম প্রতিযোগিতা ছাড়া আসনগুলোকে জয়যুক্ত করেছেন। অর্থাৎ দলকে নির্ভর করতে হচ্ছে এই অনুব্রতদের ওপর, যার ফলে তাদের বকা যাবে না, অন্তত প্রকাশ্যে বকে গোপনে পিঠ চাপড়ে দেওয়াও যাবে না, তাকে খুব সুরক্ষিত রাখতে হবে। তপন শুকুরের মতো অনুব্রতরাও দলের সম্পদ। আসলে ব্যাপারটা তো মানে আমরা যেভাবে দেখছি ঘটনা ঠিক সেভাবে ঘটছে না। মানে আমি বলছি যে এর যে মানে রুটটা, সেই রুটটায় তো যাওয়া দরকার। আমরা তো শুধু মানে ধরুন আমি যদি এই মুহূর্তে ধরে নিই যে হ্যাঁ মানে পশ্চিমবঙ্গ সরকার খুব খারাপভাবে চলছে, তৃণমূল কংগ্রেস খুব খারাপ কাজ করছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সঠিক আছে, না আপনি এই জায়গায় এই ধারণা থেকে যদি আমরা ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি, তাহলে যদি আপনি দেখেন যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো প্রথম 3টে ফেজে যে 9টা জেলাতে নির্বাচন হয়েছে, তার মধ্যে কিন্তু 3টে জেলা বাদ দিয়ে বাকি 6টা জেলায় মোটামুটিভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। 2 নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের যদি অতীত ইতিহাস আমরা দেখি, তাহলে আমরা দেখি যে 2008 পর্যন্ত 25 জন। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি তো আলাদা করে বললাম, ওই কারণেই আলাদা করে বললাম। চতুর্থ ফেজে যে ঘটনাটা ঘটলো, আমি বলছি 2003-2008 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং একটা মানে ভয়াবহ একটা মানে খারাপ পরিস্থিতি, একটা 56 জন। না না, সেটা তো সরকারি পরিসংখ্যান, সরকারি পরিসংখ্যান। সেই সময় প্রচুর এরকম ধরনের ঘটনা ঘটেছে যেগুলো লিপিবদ্ধ হয়নি, যে লিপিবদ্ধ না করার বলছিলেন। আমি হিসেব দিচ্ছি আপনাকে, 12 দিনে ঘটেছে, 11 থেকে 23 জুলাই 12 দিনে। হ্যাঁ হয়েছে তো, আমি তো এটা অস্বীকার করছি না, তো হয়েছে। মানে আমাদের আশঙ্কা এই হারে চলতে থাকলে ওই 56কে ছাড়িয়ে যাবে। নিশ্চয়ই এটা তো সমর্থনযোগ্য নয়। আজকে যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে যে এই যে চতুর্থ ফেজের নির্বাচন, সেই নির্বাচনে সব থেকে বেশি হিংসা হলো, এবং কোথায় হলো? মুর্শিদাবাদে। সেই মুর্শিদাবাদে কাদের সঙ্গে হিংসা হলো? গন্ডগোলটা কারা পাকালেন? মূলত সেখানে মূল দুটো শক্তি কংগ্রেস এবং সিপিআইএম, তাদের মধ্যেকার সংঘর্ষ। এবং আপনি যদি দেখেন যে গতকালই এবিপি আনন্দে কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রেলমন্ত্রী অধীর চৌধুরী, তিনি একটা জায়গায় বললেন যে কি আমি আরপিএম নিয়ে ঘুরেছি, বেশ করেছি, কে আমায় গ্রেপ্তার করে দেখুন। এখন দেখুন, আমরা তো বারবার ধরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলছেন, এগুলো নিয়ে বারবার সেগুলো চালানো হচ্ছে। না, উনি বলেছেন আমি যদি আইন ভেঙে থাকি তাহলে আমায় গ্রেফতার করা হোক। না, উনি বেশ করেছি এই যে কথাটা, এটা তো একটা কেন্দ্রীয় মন্ত্রীর মুখে শোভা পায় না। এটা তো পাড়ার গুন্ডা বললো ঠিক আছে, উনি তার পাড়ার গুন্ডা নন, উনি তো একজন কেন্দ্রীয় মন্ত্রী। পাড়ার গুন্ডার মুখে শোভা পায়। আরেকটা কথা আমি বলে নিই, পাশাপাশি আরো একটা জিনিস আপনাদের ভাবা দরকার, সেটা হচ্ছে যে গৌতম দেব বা সুজন চক্রবর্তী, তারা যেসব বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন সেগুলো যথেষ্ট উস্কানিমূলক, এবং তার থেকেও কিন্তু দারুণভাবে হিংসা স্প্রেড করছে। এবং আপনি যদি দেখেন মুর্শিদাবাদের দীর্ঘদিনের ট্র্যাডিশন, যে মুর্শিদাবাদে সব থেকে বেশি মানুষ মারা গেছেন 2008 সালে, যদি আপনি দেখেন যে মুর্শিদাবাদে 24 জন মারা গিয়েছিল নির্বাচন এবং নির্বাচনের দিন ছাড়া, এবং শুধু নির্বাচনের দিন মারা গিয়েছিল 18 জন, এবং তার মধ্যে 15 জন ডোমকলে।
যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো আপনি শুধু দায় তৃণমূলের উপর চাপালে হবে না, শাসক সামগ্রিকভাবে দল সব দল যদি সহযোগিতা না করে। পাড়ার গুন্ডা হলে মানাতো। কেন্দ্রীয় মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী এই কথা বলেছেন। অধীর রঞ্জন চৌধুরী তার উত্তরটা বোধহয় দিয়েছেন, বলেছেন ওনার কথার উত্তর দেওয়াটা আমি ওনাকে কোনো প্রশ্ন করিনি, আমি বলে রাখি আমি ওনাকে ঘটনা হচ্ছে যে ঠিক আছে, আমি বরং একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছিল যেটা মীরাতুন্দির বক্তব্যটা আমার সবসময় খুব ভালো লাগে, উনি অসাধারণ বলেন। এবং সত্যি কথা বলতে গেলে যে পঞ্চায়েতের কথা ভাবতে গেলে আজকে কিন্তু মীরাতুন্দির মতো বক্তব্যগুলোই একদিকে রাখতে হবে। আমি এই কারণে বলছি যে যেখানে আপনি দেখাচ্ছেন অনুব্রত মণ্ডল বা যেখানে আপনি মনিরুলকে দেখাচ্ছেন, এটা সেই গণদেবতায় যেখানে শিবশেখরেশ্বর ন্যায়রত্নকে রাত্রিবেলা লণ্ঠনের আলো দিয়ে মানুষ খুঁজতে গিয়েছিল, যে তার কথাটা মেনে নেবে গোটা গ্রাম, যে তিনি বলবেন এখানে মন্দির না মসজিদ হবে। এটা হচ্ছে ওই হাঁসুলিবাগ যেখান থেকে সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে ওই ধাত্রী দেবতা যেখান থেকে তৈরি হয়েছিল, সেই লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম সেখানে তারাশঙ্কর একটা জায়গায় বলেছেন যে এই সেই পঞ্চায়েত, যে পঞ্চায়েতে 5 জন বয়োবৃদ্ধ মিলে ঠিক করবেন গ্রামের সমাজ কি হবে, গ্রামের নীতি কি হবে, গ্রামের অর্থনীতি কি হবে, যে গ্রাম স্বরাজের কথা গান্ধী ভেবেছিলেন। এবং সর্বশেষে যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেই সভ্য সভা শব্দটা, অর্থাৎ পঞ্চায়েতের যে সভা 5 জনের, সেই সভা শব্দটাই কিন্তু সভ্যতা শব্দের মূলে আছে। এই সভা থেকেই সভ্যতা শব্দটা এসছে। তো এই সমস্ত কথাগুলো এই জন্যে খুব ইম্পর্টেন্ট যে মীরাতুন্দির কথা শুনে প্রথমে মনে হচ্ছিল যে যাযাবরের দৃষ্টিপাত, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। মীরাতুন্দি বলছিলেন, অন্যভাবেই বলছিলেন, কিন্তু এই বিজ্ঞানটা আসলে বিজ্ঞান নয়, এটা অভিজ্ঞান, সন্ত্রাসের অভিজ্ঞান। এবং এই সন্ত্রাসের অভিজ্ঞান সমস্ত জিনিসগুলোকে কেড়ে নিল, ভারতবর্ষের সংস্কৃতি, সভ্যতা, তার ইতিহাস, এই সমস্ত ইতিহাসটাকে একদম কলঙ্কে ভরে দিল। ইনফ্যাক্ট গণতন্ত্রের বদ্ধভূমি হিসাবে পশ্চিমবঙ্গ চিহ্নিত হবে। কারণ আমি বারবার করে একটা কথা বলছি, এখানে সমস্ত দলের ইম্পর্টেন্ট লিডার্সরা রয়েছেন যাদের আমি অত্যন্ত সম্মান করি, তাদেরও আমি অনুরোধ জানাচ্ছি যে সারা ভারতবর্ষে পঞ্চায়েত যখন চলে, সেই পঞ্চায়েতে এত খুন যখন কোন স্টেটে হয়, আমি প্যারালাল ফিগারটা আমি বলতে চাইছি এই জন্যে যে পশ্চিমবঙ্গ কার্যত বদ্ধভূমি হিসাবে আমাদের চিহ্নিত হয়ে যাচ্ছে কিনা। আজকে রাষ্ট্রপতিও নিশ্চয়ই ভাবছেন তার জন্মের জায়গা, তার জেলা, সেখানে দাঁড়িয়ে এই অবস্থা হচ্ছে, এই গণতন্ত্র রক্ষিত হচ্ছে, তারও নিশ্চয়ই মন ভালো নেই, আমি আশা করতে পারি। এবং আশঙ্কা হয় এরম সময় এ রাজ্যে নির্বাচন চললে অন্য রাজ্য থেকে, অন্য রাষ্ট্র বাদ দিচ্ছে, অন্য রাজ্য থেকেও মানুষ এই রাজ্যে আসবেন কিনা, এরপরে হয়তো সেই ইলেকশন ক্যালেন্ডার দেখে তারা আসবেন, যে ওখানে বদ্ধভূমি আছে, ওখানে এড়িয়ে চলে। একদম ঠিক বলেছে। এবং অন্ধ্রে আমি একটা কথা বলি, এই মুহূর্তে বিজয়ওয়াড়াতে নির্বাচন চলছে, সেখান থেকে কোনো খবর নেই তো না। কৃষ্ণা ডিস্ট্রিক্ট, এটা তো গন্ডগোলের প্রসঙ্গ। আমি কালকে আসাম, সুমন বাবু আসামের কথা বলছেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উত্তরবঙ্গে দাঁড়িয়ে যে আসাম থেকে আপনারা কংগ্রেস গুন্ডা পাঠাচ্ছে, কংগ্রেসের সরকার সেখান থেকে, এবং এই রাজ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে। যারা ভাষাতত্ত্ব সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন তারা মনিরুলের বক্তব্য শুনলে বুঝতে পারবেন মনিরুল এপার বাংলার ছেলে কিনা। একটু মনিরুলের বক্তব্যটা খুলে শোনান, তাহলে ভাষাতত্ত্বের যারা মিনিমাম জ্ঞান রাখেন তারা বুঝবেন যে কোন পার বাংলায় ওই শব্দবন্ধগুলো ইউজ করা হয়। আমি আবার আপনার কাছে আসবো, তার আগে উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন দেখাবো। আসামের বর্ডার থেকে যদি কংগ্রেস গভর্নমেন্ট মনে করে এখানে কংগ্রেসকে সাপোর্ট দিয়ে বন্দুক ঢোকাবেন, আমি আপনাদের সাবধান করে দিয়ে বলছি এই খেলা খেলবেন না। আর প্রশাসনকে অনুরোধ করবো এবারে টেক কেয়ার করার জন্য। আমি আসাম গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো, নির্বাচন আপনারা আসবেন, আমরা থাকবে, ওখান থেকে কংগ্রেস গভর্নমেন্ট দয়া করে বন্দুক দিয়ে পুলিশ গভর্নমেন্টে ঢোকাবার চেষ্টা করবে না। এর পাশাপাশি নিবেদ্য আরেকটা জিনিস জুড়ে দিই, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটা কি চলছে আমি জানতাম না, আমি জানতাম এদের, সেই জন্যই চাইনি ওরা আসুক, কিন্তু কোর্টের অর্ডার, এদের কি বলে পাঠিয়েছে কেন্দ্রীয় বাহিনীর কথা, কংগ্রেসকে মদত দিতে,
মানুষের ওপর অত্যাচার করছে। তৃণমূলের চেয়ারপারসন হিসেবে জানতে চাই এরা কি অর্ডার নিয়ে এসেছে, কার অর্ডার নিয়ে এসেছে, এবং আরও বলেছেন যে তার কনভয় নিরাপত্তারক্ষীদের পর্যন্ত কংগ্রেস সরকারের পাঠানো সেই কেন্দ্রীয় বাহিনী নাকি প্রহার করেছে। না, দুটো ব্যাপার আলাদা। একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে উনি তৃণমূলের চেয়ারপারসন হয়ে একটা প্রশ্ন করছেন দলের নেত্রী, আবার তার সঙ্গে বলছেন কনভয়টা নিরাপত্তারক্ষীরা মেরেছে। সেটা কি মুখ্যমন্ত্রীর কনভয় না নেত্রীর কনভয়? সাপ হয়ে দংশ তুমি ওঝা হয়ে ঝাড়ো, এই হচ্ছে কি ব্যাপার। তো ঘটনা হচ্ছে গিয়ে একটা বাক্যবন্ধের মধ্যে যদি এত কনফিউশন থাকে, কোনটা উনি হবেন আগে ঠিক করুন, এক। আর 2 নম্বর কথা হচ্ছে খুব ইজি, যে যদি কোন অর্ডার নিয়ে এসেছেন এটা মুখ্যমন্ত্রীর কাছে উনি প্রশ্ন করলে তার স্বরাষ্ট্র দপ্তর থেকে সঙ্গে সঙ্গে অর্ডারটা দেখিয়ে দেওয়া যেতে পারে যে কোন অর্ডার নিয়ে এসেছেন। তাও যদি না হয় উনি আইন বিভাগে জিজ্ঞাসা করুন, সুপ্রিম কোর্টে ওনার আইনজীবী ছিলেন, তারা বলে দেবেন যে কোন অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছেন এবং কি অর্ডারটা ওনার কাছে কেন এখনো পৌঁছায়নি। খুব ইজি ব্যাপার। আমার একটা সরল প্রশ্ন ছিল রাজ্যবাসী হিসেবে, এই যে কদিন আগে মাত্র পরশুই, তাই না, মানে কি কাল, আমার গুলিয়ে যায় আজকাল, যে তরুণীটি ঝাঁপ দিল কামড়া থেকে শ্লীলতাহানি থেকে রক্ষা পেতে, সেখানে কিন্তু একটা রাজ্য সরকারের তরফ থেকে একটা উত্তর দেওয়া হয়েছে যে কেন নিরাপত্তার জন্য পুলিশ ছিল না কামরায়। তার উত্তর হলো যে এই ভোটের জন্যে সমস্ত পুলিশদের দেওয়া হয়েছে, ওই জন্য নিরাপত্তা রক্ষী ছিল না। এতই যদি আমাদের সংকট যে আমরা ঠিকমতো পুলিশকে মোতায়েন রাখতে পারবো না সর্বত্র, তাহলে কেন্দ্রীয় বাহিনীকে যে এত অস্বীকার করা, আমার মাথায় কুলাচ্ছে না, আমি উত্তর খুঁজে পাচ্ছি না। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে দেখুন, আমি বলছি যে গতকাল যে কেন্দ্রীয় বাহিনী 4th দফায় ভালো কাজ করেছে, এর সার্টিফিকেট কিন্তু সিপিএম দিয়েছে, আনিসুর রহমানও বলেছেন এবং অদিত চৌধুরীও স্বীকার করেছেন ভালো। আমার কথা হচ্ছে যে প্রশ্ন, যদি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিটাই এত গুরুত্বপূর্ণ হয়, আপনারাই আজকে দেখাচ্ছেন যে শুধু মুর্শিদাবাদে 11 জন মারা গেছে। আপনি ভাবুন, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আমরা যখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনা করছি, তখন এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে মাস্কেট বাহিনী, ওই যে গামছা টাকা মাস্কেট বাহিনী নন্দীগ্রামের পর কতকাল দেখলাম মুর্শিদাবাদে শুধুমাত্র কেশপুর গর্বে আগে দেখেছি। আমি বলছি ওর পরে আবার প্রথম দেখলাম আমরা এই যে এতগুলো, মানে 9টা এবং কালকে 4টে 13টা ডিস্ট্রিক্টে ইলেকশন হয়ে গেল, কোন ডিস্ট্রিক্টে দেখা যায়নি। মুর্শিদাবাদে সেই মাস্কেট বাহিনী, গামছা পরা মাস্কেট বাহিনী কারা নিয়ে এলো? কোন দলের না কংগ্রেস? না না, এটা তৃণমূল হতে পারে। না না, তৃণমূলের নয়। এখানে মূল লড়াই হয়েছে, শুনুন, মূল লড়াই হয়েছে সেখানে কংগ্রেস এবং সিপিএম, এবং সেখানে তৃণমূলের বিরুদ্ধে অধিকাংশ ক্ষেত্রে কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, একদম পরিষ্কার। সেখানে লড়াই, মূল লড়াই কিন্তু ওখানে সিপিএম এবং কিন্তু গামছা ঢাকা অবস্থা আপনি দেখে কি করে বুঝলেন যে তৃণমূল? না না, তৃণমূল হতে পারে না, কারণ সেখানে তো মূল শক্তি সিপিআইএম এবং কংগ্রেস, ফলে লড়াইটা হয়েছে তাদের মধ্যে। দমকলে যেটা দেখিয়েছে, আমি বিরোধীতে যাওয়ার আগে দ্রুত একবার আমি যেটা বলছি, মিরাতুদ্দিন যেটা বলছিলেন যে এই সেন্ট্রাল বাহিনী সম্পর্কে, অদ্ভুত, ক্ষণে ক্ষণে বিভিন্ন রূপ। 23শে ফেব্রুয়ারি 700 বুথ আছে, এমন 3টে বিধানসভার উপনির্বাচন হলো, কেন্দ্রীয় বাহিনী এসছে। 2রা জুন হাওড়ার উপনির্বাচন হলো, 1825টা বুথ, 7টা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, 45 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এসছে। সুতরাং কেন্দ্রীয় বাহিনী, তিনি যখন রাজ্যে বিধানসভা আর লোকসভার উপনির্বাচন হচ্ছে, তারা চিঠি লিখে আনছেন আমরা পারবো না। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম উত্তর দিয়েছিল আপনি জঙ্গলমহলে আছে ওখান থেকে দিন, আর আমাদের সময় জঙ্গলমহলে যৌথ বাহিনী থাকবে না, আর এখন যৌথ বাহিনী ওখান থেকে সরতে পারবে না। শুধু 3টে জেলায় যেতে বলেছিল, বীরভূমে, মালদা এবং মুর্শিদাবাদে, 3টে উপনির্বাচনে চিঠি দিয়ে জানালেন না ওখান থেকে সরাবে না, সেন্ট্রাল ফোর্স আনলো, উপনির্বাচন হলো। সুতরাং মুখ্যমন্ত্রী যেটা আপনি শুরু করেছিলেন, মুখ্যমন্ত্রী কখন কোনটা কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে আপনারা কেন্দ্রীয় বাহিনী আনেননি কেন? বারবার ধরে দাবি তোলা সত্ত্বেও আপনারা আপনি একটু থামুন। আজকে কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে এই কথা শুনতে লোকে বুঝতে পারছে যে আপনারা কি চাইছেন। বিরোধী কথা বলতে, আমার কথা হচ্ছে যে আপনি যেটা না জানেন সেটা আপনাকে অনেকদিন বলেছে যে আগের বারও কেন্দ্রীয় বাহিনী আগের বারে আসেনি, আসেনি কেন্দ্রীয় আপনি কথা কেন্দ্রীয় বাহিনী আগে যেটা ছিল জঙ্গলমহলে, সেটা অন্য কারণে ছিল। আপনি কেন্দ্রীয় বাহিনী আসেনি, 2008 সালে আলোক রাজ বলে কেন্দ্রীয় বাহিনীর ছিল তো, সেটা নন্দীগ্রামের জন্য সেখানে ঝগড়া হয়েছিল, পঞ্চায়েত ইলেকশনের জন্য ছিল, পুরোটা পঞ্চায়েত ইলেকশনের জন্য আসেনি, সেটা নন্দীগ্রামের কারণে সেখানে ছিল। আবার একটা কথাই আমি বলছি, আপনি অনেক কিছুই না জেনে জানার
ফান করেন। আমি অনেকদিন বলেছি, আজকেও ফিগার বললেন। খানিকক্ষণ আগে তথাগতদা পুলিশের নিষ্ক্রিয়তার কথা বলেছেন। আপনাদের নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা দুটোই দেখাবো। একটা ছোট্ট বিরতির পর আমার দুজন অতিথির সঙ্গে এখনো কথা বলা হয়নি, তারা বলবেন একদিকে অতি সক্রিয়তা, অন্যদিকে নিষ্ক্রিয়তা পুলিশ বাহিনী। ছোট্ট বিরতি। প্রতিপক্ষের এই পর্ব শুরু করব উইচ হান্টিং দিয়ে। আমরা আশঙ্কিত, তার কারণ যদি প্রকৃত মাওবাদী নাশকতামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে সেক্ষেত্রে পুলিশ বাহিনী সক্রিয় কেন, অতি সক্রিয় হয়ে তাদের গ্রেফতার করে। সত্যি সত্যি কোনো সংবাদ মাধ্যম, কোনো রাজনৈতিক দল, যত বড় বিরোধী দলই হন না কেন, কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আশঙ্কিত যে কালকে এই বেলঘরিয়া স্টেশনে যেটা হলো, গণসংগঠনের দুজন কর্মীকে পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করলো। অভিযোগ তাদের মাওবাদী সন্দেহে আটক করা হয়েছিল। আমরা আশঙ্কিত আরেকটু বেশি গভীর কারণে। একেবারে সাম্প্রতিককালে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মদন মিত্র, কামারহাটির বিধায়কও বটে, তিনি বলেছিলেন এলাকায় প্রচুর মাওবাদী ঢুকে পড়েছে, তাদের স্টেশনে দেখা যাচ্ছে, জনগণের সঙ্গে দেখা যাচ্ছে। আমাদের আশঙ্কা যে এই রাজনৈতিক বক্তব্য থেকে পুলিশ প্রভাবিত হয়ে দুজন গণসংগঠনের কর্মীকে আটক করলো না তো। আগে আপনাদের ঘটনাটা দেখাবো, তারপর যাদের আটক করা হয়েছিল তাদের মধ্যে একজন এ রাজ্যে একেবারে সাম্প্রতিকতম মাওবাদী তকমা পাওয়া ভদ্রলোক হিমাদ্রি ভট্টাচার্য, তিনি আমাদের সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলবো। কিন্তু তার আগে বেলঘরিয়ায় ঠিক কী ঘটনা ঘটেছে গতকাল রাতে দেখাবো। সোমবার রাতে বেলঘরিয়া স্টেশন থেকে হিমাদ্রি ভট্টাচার্য এবং মৃণালকান্তি জানা নামে দুই ব্যক্তিকে তুলে নিয়ে যায় বেলঘরিয়া থানার পুলিশ। হিমাদ্রি এবং মৃণালকান্তির দাবি মাওবাদী সন্দেহে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরা দুজনেই মজদুর ক্রান্তি পরিষদের সদস্য। আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কি করি ওখানে। আমরা প্রায় 20 বছর ধরে ওখানে, আমি 90 সাল থেকে বেলঘরিয়া স্টেশনে যাতায়াত করি। আইপিএল লোক তারাও এসেছিলেন, তারাও এসে আমাদেরকে করেছেন, ইন্টারোগেট করেছেন। তারা প্রত্যেকেই তারপরে তারা বলেছেন যে না, আমরা বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি। পরে তাদের ছেড়েও দেওয়া হয়, যদিও তাদের আটক করার পেছনে মদন মিত্রের এই বক্তব্যের রেশ থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। বেলঘরিয়ায় মাওবাদীরা শুধু ঢুকছে নয়, আমি দায়িত্ব নিয়ে অভিযোগ করছি যে স্টেশন চত্বরে এরা আসছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় খুন, রাহাজানি, দাঙ্গা, মাওবাদী, প্রাক্তন মাওবাদী যাদের পরিচয় ছিল, সেই সমস্ত লোককে দেখা যাচ্ছে বেলঘরিয়ায়। কি এই মজদুর ক্রান্তি পরিষদ, কি তার পরিচয়? রাজ্য রাজনীতির পালা বদলে এই গণসংগঠনের ভূমিকাই বা কি? উত্তর জানতে একটু পিছিয়ে যেতে হবে। সূত্রের খবর, যে সিঙ্গুর নন্দীগ্রাম জমি আন্দোলনের খেয়ায় চড়ে ভোটের বৈতরণী পার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আন্দোলনে রীতিমতো সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল এই মজদুর ক্রান্তি পরিষদের একাধিক শীর্ষ নেতাকে, যাদের মধ্যে অন্যতম অমিতাভ ভট্টাচার্যের নাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তার সিঙ্গুর আন্দোলনের সূচনা করলে তৃণমূল নেত্রীর পাশে দাঁড়ায় এই সংগঠন। এমনকি এই গণসংগঠনের একাধিক নেতাকে তৎকালীন বিরোধী নেত্রীর অনশন মঞ্চেও দেখা যায় বলে খবর। এরপর রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে, কিন্তু আজও প্রতিবাদের পথেই অটুট মজদুর ক্রান্তি পরিষদ। আর তাই নোনাডাঙ্গা এবং কামদুনির ঘটনাতেও পথে নেমেছে মজদুর ক্রান্তি পরিষদ। বিহারের বাসিন্দা হিমাদ্রির বর্তমান ঠিকানা বেলঘরিয়া। মৃণালকান্তি ভাড়া থাকেন সেই বেলঘরিয়াতেই। তিনি আবার রাজ্য সরকারের অধীনস্থ এক সংস্থায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। দুজনেই ছাত্র জীবনে ভৈরব গাঙ্গুলি কলেজে নকশালপন্থী ছাত্র সংগঠন পিডিএসএফ করতেন। হিমাদ্রি এবং মৃণালকান্তির দাবি, নাট্য উৎসব থেকে ফিরে স্টেশনে বসে চা খাচ্ছিলেন তারা, তখন তুলে নিয়ে যায় পুলিশ। রাজনৈতিক মহলের প্রশ্ন, বেলঘরিয়ায় মাওবাদী খুঁজে পেয়েছেন মন্ত্রী মদন মিত্র, তাই কি স্টেশনে বসে চা খাওয়ার মাসুল গুনতে হলো মজদুর ক্রান্তি পরিষদের এই দুই সদস্যকে? তাও আবার সেই মজদুর ক্রান্তি পরিষদ একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে শক্তি জুগিয়েছিলেন, যার সদস্যরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।
হিমাদ্রিবাবু, 2006 থেকে মোটামুটিভাবে সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায় বা আন্দোলনের সঙ্গে আপনাদের দেখেছে। তার আগেও নিঃসন্দেহে আপনাদের কার্যকলাপ ছিল মজদুর ক্রান্তি পরিষদের। সিঙ্গুরে আপনাদের অমিতাভ ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন করেছেন। ধর্মতলায় অনশনের মঞ্চে আভাস মুন্সি ছিলেন। তার মধ্যে এই 2007-08 থেকে আজকে 13-র মধ্যে এমন কি ঘটলো যাতে আপনারা মাওবাদী সংগঠনে যোগ দিলেন? কালকে ঠিক কি ঘটনাটা হয়েছে এটা আগে বলুন। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি নিজে কালকে একটা নাটক দেখতে গিয়েছিলাম, রক্তকরবী। বেলঘরিয়ার রথতলায় যে নজরুল মঞ্চ আছে সেখানে একটা নাট্য উৎসব হচ্ছে। সেই নাট্য উৎসবে আমি নাটক দেখতে যাই। গিয়ে নাটক দেখে আমি ফিরি, তো মৃণাল যার কথা বলা হচ্ছে সে বেলঘরিয়া স্টেশনেই ছিল। তো সেখানে গিয়ে আমরা দুজনে দেখা হয়, কথা বলে আমরা চা খেতে যাই। তো একবার চা খেয়ে এসে আমরা ফিরে এসে আবার স্টেশনেই দাঁড়িয়ে গল্প করছিলাম, এক বন্ধু এসেছিল। দ্বিতীয়বার আমরা যখন চা খেতে যাই এবং আমি চা খাচ্ছিলাম, এই সময় প্রায় 5-7 পুলিশ একসাথে আসেন। সম্ভবত তিনি থানার ছোটবাবু বা এই ধরনের হবেন। তিনি এবং সাব ইন্সপেক্টর তিনিও ছিলেন, এসআই ছিলেন। তো তারা এসে বলেন যে আপনি একটু থানায় চলুন, আপনি হিমাদ্রিবাবু? তো আমি বলি হ্যাঁ। তো বলে আপনি একটু থানায় চলুন। তখন আমি বলি যে আমি থানায় যাবো, আপনার কি কোনো ওয়ারেন্ট আছে বা লিখিত কিছু আছে? তখন বলেন যে না, আপনাকে তো আমরা গ্রেপ্তার করছি না, আপনাকে বড়বাবু আপনার সঙ্গে কিছু কথা জিজ্ঞেস করবেন, ফলে আপনাকে সেই জন্য যেতে হবে। তখন আমার সঙ্গে মৃণাল ছিল। মৃণাল তখন বলে যে এটা তো ঠিক হচ্ছে না, আপনি আমাদের ফোন করতে পারতেন, আমাদের একটা সামাজিক পরিচিতি আছে, আপনি এভাবে স্টেশনের মধ্যে তুলে নিয়ে যাচ্ছেন। তখন বলেন যে না না চলুন না, কোনো হবে না। তো আমরা দেখি সেটা হচ্ছে যে লোক জমে যাচ্ছে, তাহলে আমরা সিদ্ধান্ত নিই ঠিক আছে চলো করে আমরা ভ্যানে উঠি। ভ্যানে উঠে আমি মোবাইল থেকে একজনকে বলতে যাই, তো মোবাইল কেড়ে নেওয়া হয় সেখানে। হ্যাঁ, মোবাইল আমাদের কেড়ে নেওয়া হয়। তারপর আমরা এতে যাই, থানায় পৌঁছই। থানায় পৌঁছানোর পর আইসি আমাদেরকে ডাকেন, ডেকে বলেন সেটা হচ্ছে যে শুনুন যে আপনাদের সম্পর্কে একটা পিটিশন জমা পড়েছে বেলঘরিয়া স্টেশন থেকে যে আপনারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেন। তো সেই কারণে আপনাদের আমরা কিছু জিজ্ঞাসাবাদ করব। মানে স্টেশন তো আর পিটিশন জমা দিতে পারে না, স্টেশন থেকে স্টেশনের কিছু লোকজন, স্টেশনের লোকজন বলতে যারা স্টেশনে থাকেন, তাই মানে ওনারা যা বলেছেন আমরা তাতে বলি যে তারা কারা, তাতে আমরা জিজ্ঞেস করি যে তারা কারা। তো উনি বলেন যে এটা আমি আপনাদের বলতে বাধ্য নই, কারণ সিকিউরিটির প্রশ্ন আছে। আচ্ছা, হ্যাঁ। তো তখন তো আমরা বলি কিছু করার নেই, ঠিক আছে, মানে আমাদের সিকিউরিটিটা গুরুত্বপূর্ণ নয়, যারা আমাদের অভিযোগ করেছেন তাদের সিকিউরিটি গুরুত্বপূর্ণ। তো তারপর যেটা হয় যে উনি তারপরে যেটা করেন যে বলেন যে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। তো তারপরে উনি প্রশ্ন করতে শুরু করেন। যে প্রশ্নগুলো করতে শুরু করেন সেগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিক সংগঠনের যে প্রশ্ন, সেগুলো যে আমি কোন সংগঠন করি। এমনিতে এখানে বলা হচ্ছে যে আমি এমকেপি করি, তার সঙ্গে আমি একটা যুব সংগঠনও করি যার নাম হচ্ছে ক্রান্তিকারী নওজোয়ান সভা, যার আমি কেন্দ্রীয় কমিটির সদস্য। তো আমরা সেগুলো সবটাই বলি। এবং তারপর উনি ধারাবাহিকভাবে আমরা কোন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, কি কি আন্দোলনের সঙ্গে ছিলাম, সেটা সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে শুরু করে আজকের নোনাডাঙ্গা, কামদুনিতে আমাদের অংশগ্রহণ, এই গোটাটা নিয়ে উনি জিজ্ঞেস করেন। উনার জিজ্ঞাসাবাদ যখন শেষ হয়ে যায় তারপর সম্ভবত ব্যারাকপুর কমিশনারেটের যে ডিসিপি এবং এসিপি তারা দুজন আসেন, তারা কথা বলেন, জিজ্ঞেস করেন। মূলত আইসির যে লেখা এগুলো ছিল সেগুলো পড়ার পর কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন যেটা ওই সম্পর্কিতই মূলত। সেটা ওনারা জিজ্ঞেস করার পর আইবি আসে আবার, তারপরে তৃতীয় দফায় আইবি আসে। আইবি আসার পর যেটা হয় যে আইবি আমাদেরকে চিনতে পারেন এবং আইবি চেনার পর ঘটনাক্রমে বলে রাখি যে আইসিও আমাদেরকে চিনতে পারেন, কারণ উনি রেলের জিআরপিতে সম্ভবত ছিলেন। তো উনি বলেন যে আমি আপনাদের বেলঘরিয়া স্টেশনে দেখেছি এবং আপনাদের কাজকর্ম সম্পর্কে আমার ধারণা আছে, আমি জানি। তো যাই হোক, তারপরে আইবি আসে এবং আইবি আমাদের সম্পর্কে জানেন বলেন, এবং মানে এই অবধি জানেন আর কি, তারা খবর রাখেন যে আমাদের মৃণালের মা মারা গেছেন, তার মরণোত্তর দেহদান করা হয়েছিল তার গ্রামে। আমরা দুদিন আগে গিয়েছিলাম স্মরণ সভায়। তার ওর বাবার একে কয়েকজনকে করবেন আর কি, ওই দুস্থ মেয়েদের দেবেন, টাকা দেবেন, সেই কারণে আমরা গিয়েছিলাম। তো তিনি বলেন যে আপনারা তো ওখানেও গিয়েছিলেন।
তো যাই হোক, তারপরে ওনারা আপনাদের মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের উপর নজর রাখা হয়েছে, নিশ্চয়ই এইভাবে যখন বলছেন তখন নিশ্চয়ই নজর রাখা হয়েছে। এবং তারপরে ওনারা জিজ্ঞেস করেন যে এমকেপির যে মূল রাজনীতি কি, মাওবাদী রাজনীতির সঙ্গে তার সম্পর্ক কি। যখন বললেন যে আজকের যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সিঙ্গুর আন্দোলনের সেই মঞ্চে, এমনকি অনশন মঞ্চে আপনারা ছিলেন, তখন কি প্রতিক্রিয়া হলো? তারা চুপ করেই থাকলেন, সেটাতে হাসলেন এই অবধি। এবং আমরা সবটাই বললাম যে আমরা এতে ছিলাম, সিঙ্গুরের আন্দোলনে ছিলাম। সিঙ্গুরের আন্দোলনে আমি নিজে ব্যক্তিগতভাবে যে 2রা ডিসেম্বর তার মাঠে আমি ছিলাম। 4 ফেব্রুয়ারি অমিতাভ ভট্টাচার্য মার খাওয়ার পর রাত্রে আমি সেখানে গ্রামে ঢুকি এবং প্রসেনজিৎ দাস মানে এর তৃণমূল কংগ্রেসের সেই সময় পা ভেঙে দেওয়া হয়েছিল। তো সেই আন্দোলনের যারা সংগঠক তাদের মধ্যে একজন হচ্ছেন প্রসেনজিৎ দাস, তারও পা ভেঙে যায় সেই সময়, পায়ে চোট লাগে। আমি রাত্রে তার বাড়িতে ছিলাম সেদিন। তারপরের দিন বিক্ষোভ দেখাতে গিয়ে আমাকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হয়। ফলে আমরা গোটাটাই বলি যে আমরা এগুলোতে ছিলাম। তো গোটাটাই তারা শোনেন। শোনার পর তারা বলেন যে ঠিক আছে, আপনারা, আমরা বাড়ি পৌঁছে দিচ্ছি আপনাদেরকে। এই যে দীর্ঘ প্রক্রিয়াটা জিজ্ঞাসাবাদের বিভিন্ন স্তরের, এটা কতক্ষণ চলেছিল, কটা থেকে কটা অবধি? এটা ধরুন আমাদেরকে 9:30টার সময়, 9:30টা থেকে 10:45টার মাঝামাঝি একটা সময় আমাদেরকে বেলঘরিয়া স্টেশন থেকে নিয়ে যাওয়া হয় ডেকে। এটা চলেছে প্রায় 12টার কাছাকাছি সময়। আচ্ছা, মীরাতুন্দি, আপনার কাছে আসবো যে আমি যেটা এই অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে উইচ হান্টিং, মাওবাদী মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে, স্টেশন থেকে তুলে নিয়ে যাও। বিশেষ করে রাজ্যের প্রভাবশালী গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন একেবারে স্টেশন বেলঘরিয়ার কথা বলছেন, তখন কি এটা অতি সক্রিয়তা পুলিশের বলবেন নাকি? এবং উনি যেটা বললেন আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দুর্ভাগ্যজনক, যে হিমাদ্রিবাবুকে ধরুন অন্তত 2 দিন বা 3 দিন তাকে ফলো করা হয়েছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন বা রেলমন্ত্রী ছিলেন, বারবার স্টুডিওতে আসতেন, বারবার টেলিফোনে ট্যাপিং, টেলিফোন আরির বিরুদ্ধে সরব হতেন। আজকে তার পুলিশ 2 দিন ধরে, আমি যদি ন্যূনতম ওনার সন্দেহটাও ধরে নিই, যে ট্র্যাক করে কোথায় যাচ্ছেন ইত্যাদি, বেলঘরিয়া স্টেশন থেকে তুলে নেওয়া, কোথাও কি গণ সংগঠন করা যাবে না, বা গণসংগঠনের কর্মীদের ওপর এভাবে আঘাত আসতে পারে, বিশেষ করে তাদের ওপর যারা সিঙ্গুর আন্দোলনে যাদের পাশে নিয়েছিলেন তিনি? এখানে একটু অন্যের কথা বলে বিষয়টাকে বোঝার চেষ্টা করা যেতে পারে। তারা হলেন গত সরকারে রীতিমতো শাসন ক্ষমতায় ছিলেন, এরকম 2জন ব্যক্তিত্বের কথা ভোট প্রসঙ্গে বলেছেন, কিন্তু সেটা এই হিমাদ্রিদের প্রসঙ্গেও আমার মনে হয় প্রযুক্ত হতে পারে। সেটি হলো, একজন বলেছেন যে শাসনে যিনি শাসন করতেন তিনি বলেছেন যে এটাই ভোটের নিয়ম, মানে ভোটে হিংসা হবে। এবং তারা চুপচাপ বসেছিলেন তিনি। তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি বসে আছেন, আপনাদের কর্মীরাই তো দেখা যাচ্ছে ওই দলে টলে ঢুকে গেছে, শাসক দলে টলে ইত্যাদি। তো উনি বললেন, এটাই বলেছেন, একটা সুন্দর মন্তব্য করেছেন যে এটাই ভোটের নিয়ম। আমার এই মন্তব্যটা খুব মনে হয়েছে যথোপযুক্ত। হিমাদ্রিদের ক্ষেত্রেও সেটা হবে বলে আমি আসছি সে কথায়। আরেকটি মন্তব্য করেছেন ভাঙড় অঞ্চলের যিনি শাসন ক্ষমতায় ছিলেন তিনি, সেই ব্যক্তিত্ব, তিনি বলেছেন খুব আরও একটি বেশ আমাদের চেতনা জাগিয়ে দেওয়ার মতো কথা। তিনি বললেন যে যারা ওই দুর্বৃত্তরা অধিকার করছে এখন ভোট কেন্দ্র তার কেন্দ্র সব অধিকার করেছে, উনি চুপচাপ বসে আছেন। তখন উনি বলেছেন যে ওরা এখনো সরকারি দলই করছে, এইটাই হচ্ছে নিয়ম। এই 2জনেই যে কথাটা বললেন যে সরকার চালনা করার নিয়ম, আমরা এর থেকে সার কথাটা নেব, সরকার চালনা করার নিয়ম, এবং যারাই কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে দমন না করলে তো নিজেদের ক্ষমতা প্রসার করা যাবে না। আমার ধারণা হিমাদ্রিরা যথাযথভাবে যে দুস্থ মেয়েদের দেখে তাদেরকে ত্রাণ দেওয়া, সাহায্য করার যে মানসিকতা, এটা তো নিজেদের ক্ষুদ্র সামর্থ্যে মানুষজনের জন্য কল্যাণমূলক কাজ করা। তো এই ধরনের কাজ করা দেখলে সরকারি দল যখন তার থেকে নিজেদেরকে নিবৃত্ত করে রেখেছে, তাদের তখন সেটা দমন করার প্রয়োজন হয়। কারণ তা না হলে দুর্বৃত্তদের কাজে লাগাবে কিভাবে? রাজ্যের যে অংশ আমাদের দুর্বৃত্ত হয়ে যায়, যাদের কথা
এই দুজন ব্যক্তিত্ব বলেছেন যে তারা সরকারি দলে ঢুকে যায় এবং তারা নানা ধরনের যে কাজগুলো করে সেটা সরকারি ক্ষমতা প্রতিষ্ঠার জন্য কাজ। তাই আজকে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, তুমি যার কথা বলছো তার মধ্যে ওটাই ঢুকে গেছে, তিনি ওই স্বাদই পাচ্ছেন যে ক্ষমতার স্বাদ, সেই ক্ষমতার সঙ্গে ক্ষমতা আর জনকল্যাণ এই দুটো বোধহয় আজকে একসঙ্গে সমন্বিত হতে পারছে না। যেখানে ক্ষমতাটা প্রয়োগ করা হচ্ছে ভিন্নভাবে। তার তিনি যে সময় গণ আন্দোলনের শরিক ছিলেন, গণ আন্দোলনের সাথী, মানে সেই বাদ বিচারটাও কেন করতে পাচ্ছেন না? বা আমি বলছি সেই বায়াসনেসটা তো স্বাভাবিকভাবে প্রশাসকের থাকা উচিত নয়, কিন্তু অনেক সময় থাকে যে তার সঙ্গে যারা আন্দোলন করেছে তাদের ওপরও আক্রমণ নেমে আসছে। মানে এই কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কে একটা খুব চালু কথা ছিল যে কাজের সময় কাজী, কাজ ফুরোলে কিষাণজি, মানে এখানেও কি সেই রসিকতা প্রযোজ্য? হ্যাঁ, আমরা তো তাই দেখতে পাচ্ছি, অন্যায়ের প্রবল প্রতিবাদী রূপে যাকে আমরা দেখতে পেয়েছিলাম বলে মনে হয়েছিল, এখন বলবো সেটা অ্যাপিয়ারেন্স ছিল, অবভাস ছিল দর্শনের ভাষায়, তাকে আমরা দেখছি প্রবল অন্যায়পন্থীর দিকে তিনি ঝুঁকেছেন, অন্যায়পন্থী হয়ে গেছেন। তো ওই দুজনের উত্তরে এখানে একই কথা, এটাই বোধহয় সরকারের নিয়ম বা সরকারি দল হয়ে গেলে নিয়ম, সেটা পুরনোরাও করেছেন, নতুনরাই করছেন, কোথাও ওই আবার বদল নেই, পরিবর্তন নেই, একই স্রোতে ঘুরছে, আমরা একই বৃত্তের চারদিকে ঘুরছি সুমন। বরঞ্চ বদলের বদলে এখন বদলার কথাটা বারবার সামনে আসছে। তার শব্দ অত ব্যবহার করার আমাদের দরকার নেই, কিন্তু আমরা বৃত্তের মধ্যে ঘুরছি, সেটা হচ্ছে হিংসার রাজনীতি, এই বৃত্ত থেকে আমরা বেরোতে পারছি না। হিমাদ্রি বাবুর কথা আপনাদের একটা জিনিস একটুখানি যোগ করি, মীরাতুন্দি যেটা বলেছেন সেটা হলো যে ওই মেধাবী ছাত্রীর মেধার পরিচয় এর মধ্যেও আছে। সিপিএম এর আমলে আমরা দেখেছি একটা জুজু খাড়া করা হয়, মার্কিন সাম্রাজ্যবাদ কি কেন্দ্র, এই জুজু খাড়া করে ওই জুজুর ওপর দোষ দিয়ে সমস্ত নিজেদের সব যত রকম ব্যর্থতা আছে সেটা বোঝাবার চেষ্টা করা হয় যে এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত আছে বলেই আমরা এত চেষ্টা করা সত্ত্বেও কিছু করতে পারছি না, বা এর পেছনে কেন্দ্রের বঞ্চনা আছে বলেই আমরা কিছু করতে পারছি না। আজকে মেধাবী এখনো কেন্দ্রের বঞ্চনার কথা বলছে না, বলছেন উনি মেধাবী ছাত্রী, তো সেই জন্যই বলছেন। কিন্তু মেধাবী ছাত্রী আজকে বলছেন যে মাওবাদী, তার জুজুটা হচ্ছে মাওবাদী, তার জুজু হচ্ছে তানিয়া ভরদ্বাজও মাওবাদী, সিপিএমও আছে, শিলাদিত্য চৌধুরীও মাওবাদী, সিপিএম মাওবাদীর কাছাকাছি বটেই, সিপিএম তো মার্ক্সবাদী, মাওবাদীরাও মার্ক্সবাদী, অত খুব কাছাকাছি, আর বাকি সবাই মাওবাদী। অন্য একটা দিক থেকে এটা তো আশঙ্কার যে আপনি জানেন যে এ রাজ্যে এবং গোটা দেশে মাওবাদী বলে কাউকে গ্রেফতার করা হলে কি ধরনের আইন তার উপর প্রযোজ্য হয়, সেখানে মানবাধিকারের বহু অংশ লঙ্ঘিত হয় শুধুমাত্র মাওবাদী দেগে দিলে। আইনত অত্যন্ত একটা শক্তিশালী জায়গায় রাষ্ট্র থাকে, সেক্ষেত্রে 1%ও যদি মানে বেনিফিট অফ ডাউট পাওয়ার কোনো জায়গা থাকে না, এবং 1%ও যদি সংশয় থাকে সেই ব্যক্তি, যদি আমি ধরে নিই ঘটনাচক্রে তিনি নির্দোষ, তার কি অবস্থা করতে পারে রাষ্ট্র তার আইন মতেই? আমি জানি গডচিরোলি বা বস্তারে যেরকম ধরনের মাওবাদী অত্যাচার সাধারণ মানুষের ওপর হয়েছে, যেরকম ভাবে সরকারি বাহিনীর লোকেরা খুন হয়েছে, তাতে এই ধরনের আইন প্রয়োজন আছে। যে কারণে মণিপুরে বা কাশ্মীরে আফস্পার মতন আইন প্রয়োজন আছে, কিন্তু আইন প্রয়োগ হবে কি অপপ্রয়োগ হবে সেটা তো মানুষের উপরেই নির্ভর করে। কিন্তু অন্য জিনিসটা দেখুন তথাগত দা, সেটা হচ্ছে ওনাদের মজদুর ক্রান্তি পরিষদের দুজনকে 3 ঘন্টা দেখে জেরা করা হলো, কিন্তু যিনি বলছেন পুলিশের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেব, তার বিরুদ্ধে মাওবাদী তো দূরের স্থান, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আজ অবধি, এখন আমরা আলোচনা করছি, এখনো হয়নি। হলো না তো, তার মূল কারণ হচ্ছে যে পুলিশের, গণতান্ত্রিক দেশে পুলিশের যা অবস্থান হওয়া উচিত, আইনের শাসন মেলে চলা উচিত, সেটাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়। সরকার অর্ডার দেবে তো, সরকার অর্ডার তো দেবে, কিন্তু তার আগে পুলিশ, সরকার তো অনেক দূরে, কাছে তো থানা, থানা তো আইন অনুযায়ী কাজ করবে, থানা কেন পার্টির হুকুম অনুযায়ী বলছে নেবে না, থানা কেন অনুব্রতর হুকুম অনুযায়ী কাজ করবে, বা থানা এর আগে কেন লোকাল কমিটি সেক্রেটারি অনুযায়ী হুকুম অনুযায়ী কাজ করে দিচ্ছেন? আগে কি বলেছেন? এটা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলে ফোনে ধরা পড়েছে, মুখ্যমন্ত্রী একটু মোটা দাগের কাজ করেন বলে প্রকাশ্যে বলে দিয়েছেন।
আর আপনারা সূক্ষ্মভাবে করতেন বলে আপনাদের পার্টির শিরা উপশিরা দিয়ে এই জিনিসটা চালিয়ে দিয়েছিলেন। সাধারণ মানুষ কেউ জানতো না, এবং জ্যোতিবাবুকে যখন জিজ্ঞেস করা, যথেষ্ট মেধাবী নয়, না না, ওই জিনিসটা রপ্ত করা অত সহজ নয়। সাগর ঘোষের খুনের ঘটনা কেন অনুব্রত মণ্ডলকে জেরা করা হবে না? মানে অবশ্যই অনুব্রত মণ্ডল তো প্রকাশ্যে আমাদের সকলের সামনে খুনে প্ররোচনা দিয়েছেন, হত্যায় প্ররোচনা দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নেওয়ায় প্ররোচনা দিয়েছেন, আমরা সবাই দেখেছি। 5 ঘন্টায় বাড়ি জ্বলেছে, 5 দিনের মধ্যে সাগর ঘোষ। তারপরে আমরা শুনছি সেটা কি হয়েছে না, স্লিপ অফ টাঙ্গু। হ্যাঁ, কেন এই ভেগু কথাবার্তা বলা হচ্ছে সেটা আমার মাথায় আসছে না। স্লিপ অফ টাঙ্গু, কারণ যে আমি যদি স্লিপ অফ টাং করেও যদি অন্যায় কথা বলে থাকি, আইন বিরুদ্ধ কথা বলে থাকি, এবং তার ফলে যদি কেউ খুন হয়, তাহলে তো আমি দায়ী। আমার জীব শুদ্ধ, আমার জীব তো আমার থেকে আলাদা করা যাবে না, জীবটাকে কেটে জেলে পাঠানো যাবে না, হাজতে ভরাই যাবে না, অতএব জীব সমেত আমি দায়ী। কিন্তু অনুব্রত মণ্ডলকে বাইরে রাখা হলো, হিমাদ্রিদের থানায় নিয়ে গিয়ে 2 ঘন্টা ধরে রগড়ে তারপরে ছেড়ে দেওয়া হলো। আমি কোনো ক্রমেই মাওবাদীর সমর্থন নই, কোনো কালে ছিলাম না, কিন্তু একজনকে মাওবাদী তকমা লাগিয়ে দিয়ে কোনোভাবে তাকে এইভাবে রগড়ানো, এর চেয়ে গণতন্ত্র বিরোধী কাজ কিছু হতে পারে না। মূল কথা হচ্ছে আইনের শাসন নয়, দলের শাসন চলছে, আইনের শাসন নয়, দলের শাসন। একটা বাক্যে বলার একটু চেষ্টা করছি, তথাগত দ্বারা বলবেন, সেটা হচ্ছে যে এমনভাবে কি আমরা দেখতে পারি সন্ত্রাসের দুটো রূপ, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। সন্ত্রাস, এই যে বোমাবাজি করে গুলি করে হানাতানা করে যে মেরে ফেলা হচ্ছে, এটা এক ধরনের একেবারে প্রত্যক্ষ সন্ত্রাস নির্বাচনকে উপলক্ষ করে যেগুলো হলো। আর পরোক্ষ সন্ত্রাস এই হিমাদ্রিদের উপরে, এই মাওবাদী তকমা দিয়ে, টুম্পা কয়েলেদের উপরে যে মাওবাদী তকমা দিয়ে যেটা করা হচ্ছে, এটাকে পরোক্ষ সন্ত্রাস বলা যেতে পারে কি? এটা ভেবে দেখা যেতে পারে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে কালকের যে ঘটনা ঘটেছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার একটা ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা হচ্ছে এইটা যে আমরা যখন সিঙ্গুর এবং নন্দীগ্রামে অংশগ্রহণ করেছিলাম, আন্দোলনের অংশগ্রহণ করেছিলাম, নন্দীগ্রামেও আমি গিয়েছি। নন্দীগ্রামের একটি স্কুলে আমরা এখান থেকে চাঁদা তুলে সেখানে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা সেখানে বাচ্চাদের বই বিতরণ করি। সেটা বেলঘরিয়া স্টেশনের প্রকাশ, সেখানে আমরা টাকা তুলেছিলাম, সেই টাকা তুলে আমরা সেখানে গিয়ে করি, সেই বই দিয়ে আমরা তাদেরকে দিয়ে আসি সেখানে। তো এই গোটাটা সেই পর্বে ছিল। সেই সময়ও আমাদেরকে মাওবাদী বলা হয়েছিল, এবং আমরা সেই সময় একটা কনভেনশন করেছিলাম বেলঘরিয়া প্যারিমোহন লাইব্রেরি হলে কনভেনশন করেছিলাম। সেখানে কৌশিক সেনরা উপস্থিত ছিলেন, নবারুণ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তো এইটা করার পর যখন নির্বাচন হলো, নির্বাচনের পরবর্তীতে আমরা নোনাডাঙ্গা আন্দোলনে অংশগ্রহণ করলাম। এরপরে পরিস্থিতিটা পাল্টাতে শুরু করলো। আমি নোনাডাঙ্গা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম, এবং নোনাডাঙ্গা আন্দোলনের কারণেও আমাকে জেল খাটতে হয়েছে। এবং সেখানেও এটা বলে রাখা দরকার যে সেখানেও অদ্ভুত, সেটা হচ্ছে যে আমাদের যে এটা দেওয়া হয়েছিল, আমাদেরকে যে ধারায় আমাদেরকে দোষী বলা হয়েছিল, সেই ধারাটা হচ্ছে যে আমরা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছি, কাজে করেছি। এবার সেটাও বলে রাখা দরকার, আমরা একটা অবস্থান করছিলাম ধর্মতলায়, মন্ত্রী আমাদেরকে একটা ডেট দেন, আমরা বলেছিলাম আমরা আলোচনা করতে চাই, মন্ত্রী আমাদেরকে, আমি সংক্ষেপে বলছি, একটা ডেট দেন। সেই ডেটটা তিনি সঙ্গে সঙ্গে মানে আমরা ঠিক করি যে ঠিক আছে, আমরা বলি যে সহমত পোষণ করি। এবার আমরা যখন আন্দোলন গুটিয়ে মানে চলে যাবো ঠিক করছি, সেই সময় আবার ফিরে এসে বলেন যে না, ওই ডেটে হবে না। তখন আমরা বলি তাহলে আপনার একটা লিখিত দিন, এবং তিনি সেই লিখিতটা দিতে রাজি হননি। তখন আমরা বলি যে তাহলে আমরা সারা রাত এখানে অবস্থান করব। 8টা সাড়ে 8টার সময় হঠাৎ পুলিশ এসে বেধড়ক মারতে থাকে, মহিলাদের মেরে সরিয়ে দেয়, এবং আমাদেরকে সেখান থেকে মেরে গ্রেফতার করে। তারপর ওই ধারা দেওয়া হয়। অদ্ভুত যেটা, সেটা হচ্ছে যে আদালতে গিয়ে বলা হয় যে আমরা হচ্ছি রেবেল, আমরা অস্ত্র মজুত করছি বিভিন্ন জায়গায় জায়গায়, কলকাতায় নোনাডাঙ্গাতে আমরা অস্ত্র মজুত করছি, ফলে আমাদেরকে ইন্টারোগেশন করা উচিত। আচ্ছা, এইটা হিমাদ্রিবাবু আপনার কিরকম লাগে যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় মাওবাদী নন,
সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় না, আমরা আপনারা মাওবাদী গণ তখনও আন্দোলন ছিলাম। করছেন, তখনও যারা আর- ক্ষমতায় ছিলেন, হ্যাঁ। জায়গাটা হচ্ছে এইটা না, এটা যে বৃত্তটা ক্ষমতায় যারা সম্পূর্ণ ছিলেন, হচ্ছে হ্যাঁ, যে ক্ষমতার স্বর বা সুর সবসময় একই রকম একই হয়। রকম আছে। তখনও তারা বলতেন, এখনো যারা বলছেন, দোষটা একটাই, সেটা হচ্ছে আমরা আসলে যখনই হচ্ছে যেখানেই মানুষের সমস্যা হচ্ছে, যে গণ আন্দোলন ঘটে উঠছে, আমাদের সীমাবদ্ধ ক্ষমতা নিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করার এবং চেষ্টা হয়তো করছি। তৎকালীন বিরোধীরা সেটা ব্যবহারও করছেন, করে তারা যখন শাসক হচ্ছেন রোলটা পাল্টে যাচ্ছে। আরেকটু আমি আমার বলে রাখা দরকার এই প্রশ্নে, কারণ এটা শেষ হয়নি। কামদুনির ঘটনার সময় বলে রাখা দরকার এটা, যে কামদুনির ঘটনার সময়ও আমরা গিয়ে কামদুনিতে যাই। মুখ্যমন্ত্রী আসার আগের দিন, রবিবার দিন আমরা গিয়েছিলাম, এবং আমরা জনা 40-এর একটি দল আমরা গিয়েছিলাম। আমি নিজে তো সংগঠন করে বলেছি, কিন্তু সংগঠনের বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, মেডিকেল কলেজের ছাত্র, তারা সবাই গিয়েছিল। তো সেখানে গিয়ে আমরা তাদের এর সঙ্গে কথা বলি, পরিবারের সঙ্গে কথা বলি, গ্রামের মানুষের সঙ্গে কথা বলি, এবং আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নিজেরা একটা তাদেরকে এই সহানুভূতি জানিয়ে আমরা মিছিল করব। সেই মিছিলে গ্রামের মানুষেরা অংশগ্রহণ করেন। এবিপি সেই ছবিটা দেখিয়েছিল। এবিপি সেই ছবিটা দেখানোর পর, মানে প্রথম এবিপি তোলে একমাত্র, তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তারপরে তো ওইটা হয় যে মুখ্যমন্ত্রী মাওবাদী আছেন বলেন, এবং তখন কিছু সংবাদ মাধ্যমের দায়িত্ব পড়ে যায় যে আমাদের প্রমাণ করার যে আমরা মাওবাদী। তারপর হঠাৎ করে আমরা দেখলাম যে সেই মিছিলটিকেই দাঁড়িয়ে, আমি যেহেতু সেই মিছিলটিতে স্লোগান দিচ্ছিলাম, বক্তব্য রেখেছি, আমাকে এবং আমাদের 2-3 জনকে গোল গোল করে দেখাতে শুরু করা হয় যে আমরা হচ্ছি মাওবাদী। এটা শুরু হচ্ছে সেই পর্ব থেকে। এবং তারপর যেটা হয় যে আমরা যখন কলকাতা এতে যে মিছিল হয়েছিল, যে মিছিলের কথা বলা হচ্ছে, সেখানে আমরা পরিষ্কারভাবেও যে কামদুনির ঘটনা এবং আমরা সেখানে সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা সবটাকে নিয়েই আমরা সেই মিছিলে হেঁটেছিলাম। এবং তারপর যেটা হয় যে সেখানে আবার আরেকটি পত্রিকা তারা এবার করতে শুরু করে, যেটা আমাদের ছবি ছাপায়। সেখানে এবার তারা আবার গোল গোল করে এবং বলে যে আমরা সব মাওবাদীদের সেখানে সেই মিছিলে নেতৃত্ব দিয়েছি এবং সেই মিছিলের নেতা ছিলাম আমরা। এইটা গোটাটা চলছে, এবং আজ কালকে বেলঘড়িয়া যে ঘটনাটা ঘটলো, সেই ধারাবাহিকতায় আপনি বলছেন যে একটা কালমিনেশন, যে কালকে থানায় ডেকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা এবং স্টেশন থেকে তাদের তুলে নিয়ে আসা। ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আপনাদের আরেকজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো, নন্দদুলাল বাবু, নন্দদুলাল দাস, যার সঙ্গে একেবারে সরাসরি ছুটিয়ার ঘটনায় যে প্রতিবাদী যুবক বরুণ বিশ্বাসকে আমরা হারিয়েছি, সেই পরিপ্রেক্ষিতে আজকে নন্দদুলাল বাবুকে যেতে হয়েছে রাজ্য মানবাধিকার কমিশনে। কিসের জন্য দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতির সঙ্গে। হিমাদ্রিবাবু যদি মাওবাদী তকমা পেয়ে থাকেন, আরেকজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব, নন্দদুলাল দাস। নন্দদুলাল দাস তিনিও মাওবাদী তকমা পেয়েছেন, এবং যার তার কাছ থেকে নয়, একেবারে খোদ রাজ্যের প্রভাবশালী মন্ত্রী এবং তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে। আজকে সেই ঘটনার প্রতিবাদে নন্দবাবু গেছিলেন রাজ্য মানবাধিকার কমিশনে। আগে আমরা দেখে নেব যে কি ঘটনা, তারপর সরাসরি প্রতিপক্ষে আসবো, তার কথা শুনবো। দেখুন। জ্যোতিপ্রিয় মল্লিক তাকে মাওবাদী আখ্যা দিয়েছিলেন। এবার পাল্টা তার বিরুদ্ধে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হলেন মানবাধিকার কর্মী নন্দদুলাল দাস। তার অভিযোগ, খাদ্যমন্ত্রী তাকে মাওবাদী আখ্যা দেওয়ায় তার সম্মানহানি হয়েছে। তিনিও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেভাবে সভা সমিতিতে উনি আমার নাম করে হুমকি দিচ্ছেন, সেজন্য আমার পরিবার ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এবং ওনাদের যে দলীয় ক্যাডাররা রাস্তাঘাটে যখন আমি অফিসে যাচ্ছি, তখন কোথার থেকে টিপ্পনি কাটছে, মাওবাদী মাওবাদী করে টিপ্পনি কাটছে। ঘটনার সূত্রপাত শুটিয়ার প্রতিবাদী তরুণ বরুণ বিশ্বাসের স্মরণ সভা ঘিরে। গাইঘাটার চাঁদপাড়ার মানবাধিকার কর্মী নন্দদুলাল দাস সভা মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন বরুণ হত্যায় যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক। স্থানীয় সূত্রে খবর, নন্দদুলাল বাবু ওই সভায় অভিযোগ করেন 2002 সাল থেকেই তৃণমূলের পক্ষ থেকে বরুণ বিশ্বাসকে দুষ্কৃতী হিসেবে চিহ্নিত করে লিফলেট বিলি করা হয়েছিল। গত বছর গুলি খাওয়ার পরেও বরুণ 45 মিনিট গোবরডাঙ্গা স্টেশনে পড়েছিলেন। দুই তৃণমূল নেতা মানুষকে পুলিশি মামলার ভয় দেখিয়ে বরুণকে উদ্ধার করতে দেননি। এই বক্তব্যের পরই নন্দদুলাল দাসকে মাওবাদী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে এফআইআর করেন জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর পাল্টা গাইঘাটা থানায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নন্দদুলাল দাস।
জেলাশাসক পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেন। কিন্তু কামদুনি কাণ্ডে মানবাধিকার কমিশন নির্দেশ দেওয়ার পরও যেখানে টুম্পা মৌসুমীদের বাড়িতে সহজে পৌঁছয় না পুলিশ, সেখানে নন্দদুলাল দাসের আবেদন কে কানে তুলবে? স্বাভাবিকভাবেই নিরাপত্তা পাননি তিনি, আর তাই শেষ পর্যন্ত রাজ্য প্রশাসনের ওপর আস্থা হারিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ নন্দদুলাল। যদিও খাদ্যমন্ত্রীর মাওবাদী তকমা দেওয়ার মধ্যে অবাক করার মতো কিছু খুঁজে পাচ্ছেন না অনেকেই। তাদের বক্তব্য, খোদ মুখ্যমন্ত্রী তো যেখানে সেখানে যে কোনো কাউকে মাওবাদী আখ্যা দিচ্ছেন। I must tell you, you are a CPM cadre. CPM and Maoist, they are working together. They are the Maoist cadre. 4-5টি CPM এর মহিলা দু একটা মাওবাদী সংগঠনের কেউ কিছু কথা বলছিল, কিন্তু ওদের সাজ গোজ পোশাক পরিচ্ছদ এসব দেখে আমি বুঝতে পারি। আর খোদ দলনেত্রী যদি এভাবে মাও তকমা বিলি করেন, তাহলে তার সেনাপতি জ্যোতিপ্রিয় মল্লিকও সেই পথে হাঁটবেন, এটাই তো স্বাভাবিক। এমনটাই মত রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ। নন্দবাবু, শিলাদিত্য চৌধুরীর কেসে মাননীয় বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন, যেভাবে প্রকাশ্য মঞ্চ থেকে শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী বলে তার মানসিক এবং সামাজিক ক্ষতি করা হয়েছে, সেই জন্য ক্ষতিপূরণের সুপারিশ করেছেন ইত্যাদি। তো আপনি কি এই রায়টা দেখেই উৎসাহিত হয়েছেন? না, এটা নয়, এটা মোটেই নয়। আর একটা কথা যেটা বললেন একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে উনি শুধু আমাকে মাওবাদী তকমা দিয়েছেন এটা নয়, আমার বিরুদ্ধে রীতিমতো বারাসাত থানায় এফআইআর করেছেন। এবার একটু আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। সেদিন শুটিয়া যে প্রতিবাদী মঞ্চের যে বরুণের যে স্মরণ সভা ছিল, সেই স্মরণ সভায় সমীর রাইস ছিলেন, আরও অনেকে ছিলেন, শাশ্বতী ঘোষ ছিলেন, অনেক বুদ্ধিজীবীরা গেছিলেন, অসীম গিরি ছিলেন, তারা সবাই বক্তব্য রেখেছিলেন, আমিও বক্তব্য রেখেছিলাম। এখন একটু আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে ব্যাপারটা একটু পরিষ্কার হবে, সারা পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের কাছে পরিষ্কার হবে। বরুণ শুটিয়া প্রতিবাদী মঞ্চের সম্পাদক বরুণ গুলিবিদ্ধ হয় সন্ধ্যে 6:30 নাগাদ আনুমানিক গোবরডাঙ্গা স্টেশনে। সেখানে তখন অন্তত হাজার হাজার মানুষ সবসময় থাকে এটা গোবরডাঙ্গা স্টেশনে। বরুণ গুলিবিদ্ধ হওয়ার পর আপনারা জানেন যে আমি তো এপিডিআর চাঁদপাড়া শাখার সভাপতি। আমাদের কাছে বিশেষ করে যে সমস্ত জায়গাতে এপিডিআর আছে তারা থানাকে একটা অভিযোগ দেন, এপিডিআরের কাছে অভিযোগ দেন। আমরা যখন কোনো অভিযোগ পাই এপিডিআর, তখন আমরা নিজেরা একটা তদন্ত চালাই। এটা আমাদের সাংগঠনিক, যে আমরা তদন্ত চালিয়ে দেখি যে ঘটনাটা আদৌ কি সত্যি কিনা। তো এপিডিআর আমরা এটা তদন্তে নামি, আমাদের একেবারে সেন্ট্রাল কমিটিও যায়। তদন্তে নেমে আমি এই ব্যাপারে আসছি, আমি কী বলেছিলাম, কিন্তু তদন্ত রিপোর্টে নেমে কি আমরা দেখতে পাই, কি সাংঘাতিক বিষয়। বরুণ গুলি হওয়ার পর 45 মিনিট স্টেশনে পড়ে আছে। বরুণকে নিতে দিচ্ছেন না দুই তৃণমূলের গোবরডাঙ্গার নেতা। একজনের নাম হচ্ছে তপন সিংহ ওরফে খোটে, আর একজন অমিত ঘোষ ওরফে প্রদীপ ঘোষ। তারা কি বলছেন, বরুণ যখন বলছে গুলি হওয়ার পর, আমি হাই স্কুলে শিক্ষকতা করি, আমার পকেটে টাকা আছে, প্লিজ দাদা ভাই আমাকে একটু হাসপাতালে নিয়ে চলুন, আমি বেঁচে যাব। যখন কেউ নিতে যাচ্ছে তখন ওদের মধ্যে থেকে একজন বলছে, না ধরবেন না, পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসবে, যদি আপনি ধরেন পুলিশের কেস খাবেন। স্বাভাবিক কেউ এগোচ্ছে না। এই দুজন আসলে ওদের উদ্দেশ্যটা ছিল যে অধিক রক্তপাত হচ্ছে, রক্তপাতের ফলে যেন মৃত্যুটা সুনিশ্চিত করা। এবং যদি কেউ গোবরডাঙ্গায় গিয়ে থাকেন, শুটিয়ার দিক থেকে একটা রাস্তা এসে 1 নম্বর মানে গোবরডাঙ্গা টিকিট কাউন্টারের সামনে দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে উঠেছে। এবার সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়, যে রাস্তা জ্যাম আছে বলে। আসলে উদ্দেশ্যটা ছিল এটা, যে যদি শুটিয়ার দিক থেকে কেউ আসে, বরুণকে দেখতে পাবে, অত্যন্ত জনপ্রিয় বরুণ, তাহলে চিনে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবে। তো যাতে সেটা না হয়, বলা হয় যে শিয়ালদার দিক থেকে এই রাস্তাটা বন্ধ আছে, ওই দিক দিয়ে উঠুন। এইবার পরিশেষে যখন আর একজন বাবা এবং মেয়ে বরুণের পরিচিত, তারা যখন দেখে ফেলে, তারা ওই ট্রেন থেকে শিয়ালদার থেকে ট্রেনে এসে নেমেছে, মেয়েটি প্রথম দেখে, বরুণ বলে কাকা বলে কেঁদে ফেলে। মানে আমারও তো দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, এই মানে কি স্পর্শকাতর বিষয়। তখন বলে যে বাবা বরুণ কাকা পড়ে আছে। তখনও বরুণ বেঁচে মোবাইলে ফোন করার চেষ্টা করছে। তখন অনেককে বলেন যে প্লিজ একটুখানি ধরুন, বরুণকে নিয়ে যাব, কিন্তু কেউ ধরেনি। তখন ওই বাবা আর মেয়ে ছুটে যান স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টার দেবাশিস নাথ তখন ডিউটিতে ছিলেন। দেবাশিস নাথকে যখন ঘটনা বলে, তখন তিনি প্রথমে বনগা জিআরপিতে ফোন করে। বনগা জিআরপি জানায় যে ওটা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না, সঙ্গে আপনি লোকাল পুলিশ স্টেশনকে ফোন করুন। তখন ওই ভদ্রলোক লোকাল পুলিশ স্টেশন, মানে হাফ কিলোমিটারে একটু বেশি, তার মানে 2 মিনিট লাগতো আসতে বরুণ যেখানে পড়ে আছে, গোবরডাঙ্গা পুলিশ স্টেশন।
সেখানে ফোন করলে একই উত্তর, ওরা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না। তখন তিনি ফোন করে হাবড়া জিআরপিতে, হাবড়া জিআরপি একই কথা বলে, পুলিশ আসেনি। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন এসছে যে তাহলে কি মানে মানে এই অন্তরালে যিনি আছেন, পদ্মার আড়ালে যিনি আছেন, তিনি কি পুলিশকেও কন্ট্যাক্ট করেছিলেন? এটা আমাদের প্রশ্ন। এইবার যখন পরিশেষে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, খবর হয়ে গেছে ৪৫ মিনিট পরে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনও বরুণ বেঁচে, ওই তপন সিংহ খোটে কোনো এক ভদ্রলোকের মোটরসাইকেলে চেপে বসেন হঠাৎ করে। উনি ওখানকার লোকাল তৃণমূল নেতা। এবার চেপে বসে হঠাৎ উনি ভাবতে পারেননি যে যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তিনি ওনার ফোনের কথাগুলো শুনবেন। হঠাৎ করে ওনার ফোনটা বেজে ওঠে ওই ভদ্রলোকের, তপন সিংহ, যিনি নিতে দেননি হসপিটালে। তখন উনি ফোনে রিলে করছেন, কি বলছেন? বলছেন যে 303-তে গুলি হয়েছে, বাঁচবে না, ভয় নেই। তাহলে এবার যিনি মোটরসাইকেলে ছিলেন তিনি সে কথাটা শুনেছেন, তাহলে কাকে তিনি রিলে করে শোনাচ্ছিলেন? আমি শুধু অসঙ্গতির কথাগুলো বলছি। অসঙ্গতি 3, যখন হাবড়া থানায়, হাবড়া আপনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হঠাৎ কিছু ছেলে বরুণ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে স্লোগান দিতে ঢোকে। এবার বরুণের সঙ্গে ছিল যে ছেলেটা, বরুণের ওই শুটিয়ার মানুষ, সে বলে তোরা এখানে কি করছিস? তারা ওই হাবড়া চৈতন্য কলেজের তৃণমূলের টিএমসিপির ছেলেরা বলে তোরা এখানে কি করতে এসেছিস? বললো আমাদের বালুদা পাঠিয়েছে, আমাদের বালুদা বললো আমাদের দলের একটা ছেলে খুন হয়েছে, তাই একটু আমরা দেখতে এসেছি। এবার দেখুন, আমি খালি অসঙ্গতির কথা বলছি। এবার বরুণ খুন হয়ে যাওয়ার পর বরুণের দিদি প্রমিলার মোবাইলটা একদিন বেজে ওঠে। বলা হয় যে আমি খাদ্যমন্ত্রীর পিএ ফোন করছি। কি নাম? না, আমার নাম ধ্যানেশ নারায়ণ গুহ। তো দিদি তখন, কে ধ্যানেশ নারায়ণ গুহ? ধ্যানেশ নারায়ণ গুহকে চেনেন, কিন্তু খাদ্যমন্ত্রী উনি পিএ কিনা উনি জানতেন না। তো বলুন ভাই। তখন বলে যে আপনাকে ওই 5ই জুলাই বরুণ খুন হয়, 21শে জুলাই ওই তৃণমূলের শহীদ দিবস থাকে ধর্মতলায়, বলে ওখানে দিদি আপনাকে একটু যেতে হবে, আপনি একটু বক্তব্য রাখবেন, আপনাকে গাড়িতে করে নিয়ে যাবো, আবার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে যাব। তো খাদ্যমন্ত্রী আমাকে ফোন করতে বললেন আপনাকে চাকরি দেওয়া হবে খাদ্য দপ্তরে। আমরা তো জানি খুনটা সিপিএমই করেছে, ওই আপনি একটু ওখানে দাঁড়িয়ে সেই কথাটা শুধু বলে দেবেন। ওরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এবার আসি যে কথাটা বলছি, যে জ্যোতিপ্রিয় মল্লিক 2002 সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক বরুণের বিরুদ্ধে আমি নিয়ে এসেছি, আমি যদি আপনি অনুমতি দেন পড়ে শোনাবো। বরুণের বিরুদ্ধে বরুণ তোলাবাজ, বরুণ মহিলাদের প্রতি আসক্তি, বরুণ মাস্তান, মানে নানাবিধ বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিক শুধু সরব হননি, রীতিমতো বরুণের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন একাধিকবার বরুণকে গ্রেপ্তারের দাবিতে। এবং একটা লিফলেটটাও আমি নিয়ে এসেছি। তৃণমূলের সেই সময়কার পঞ্চায়েত প্রধান তিনি সই করেছেন, সই করে বরুণকে গ্রেপ্তারের দাবিতে সেই সভাতে নিজে জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন। একাধিকবার তাকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিক বরুণ মরে যাওয়ার 3-4 দিনের মধ্যে শুটিয়াতে সভা করেন। সভা করে বলেন যে বরুণ হচ্ছে আমাদের দলের ছেলে, সিপিএমরা ওকে মেরে দিয়েছে। এইরকম যে বিষয়, তাহলে আমি এবার বলি আমি কি বলেছিলাম? আমি শুধু এই দুটো অসঙ্গতির কথা বলেছিলাম, যে আমরা এপিডিয়া তদন্ত করে দেখেছি যে অসঙ্গতিগুলো এখানে, যে তিনি যে কথাগুলো বলছেন, তিনি এখন দাবি করছেন যে বরুণ আমাদের দলের লোক ছিলেন, আর তিনি বারবার সরব হয়েছেন বরুণকে গ্রেপ্তারের দাবিতে। যদি আপনি অনুমতি নেন পড়ে একটু শোনাই যে কথাটা তিনি কি বলেছেন। বরুণকে এমন, এবং বরুণদের বিরুদ্ধে লিফলেট ছড়িয়ে দিয়ে, তৃণমূল লিফলেট ছড়িয়ে দিয়ে, এবং আজকে আসার পথে আপনারা বলি, সেটা হচ্ছে বরুণের দাদাকে হুমকি দেওয়া হচ্ছে, অসিতকে হুমকি দেওয়া হচ্ছে যে মুখ খুললে তাহলে কিন্তু তুমি গুলি হয়ে যাবে। আমি সঙ্গে টেলিফোনে, হ্যাঁ টেলিফোনে, আজকের খবর। আচ্ছা, তো মুখ খুললে গুলি হয়ে যাবে অসিত বাবুকে। এবং এপিডিয়া যেদিন তদন্তে নামে তার ঠিক দুদিনের মাথায় সিআইডি তদন্ত হচ্ছে। আচ্ছা, সিআইডি তদন্ত কেন দিল? সিআইডি তদন্তকে আমরা চেয়েছি, বা ওরাও চেয়েছে, এপিডিয়া চেয়েছে না। সিআইডি তদন্তটা পুরো মানুষকে ধোকা দেওয়া, যেটাকে ঘুরিয়ে দেবো, মানুষ ভাববে যে বাহ সিআইডি তদন্ত হয়ে গেছে, তাহলে এবার সঠিক বিচার হবে। সিআইডি তদন্তটা একদম মানুষকে ধোকা দেওয়া। এবার সিআইডি ভবানী ভবনে, আমরা যেদিন এপিডিয়া তদন্তে নামলো তার 2 দিন পর সিআইডি ভবানী ভবনে বরুণের দাদাকে ডেকে কি কথা বলল শুনলে আপনি আটকে উঠবেন। ভবানী ভবনে ডেকে বলছে বরুণের দাদাকে সিআইডি, আপনি এমন কারো নাম বলবেন না যাতে আপনি খুন হয়ে যেতে পারেন। অর্থাৎ বরুণের দাদা এবার এপিডিআর নেমেছে তদন্তে, ভুলে কোনো কারোর নাম বলে বসেন, সেই জন্য তাকে শাসিয়ে দেওয়া হলো, আপনি এমন কারো নাম বলবেন না যে যাতে আপনি খুন হয়ে যেতে পারেন। আমি একটা ছোট্ট চাকরি করি এসআই অফিসে, সাব ইন্সপেক্টর অফিস স্কুল।
যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারে, যে কোনো সময় আমি খুন হয়ে যেতে পারি বরুণের মতো। আমি তো এসপির কাছে, ডিএম এর কাছে আমার ফোনটা ট্র্যাপ হচ্ছে, আমি জানি, আমি লিখিত জানিয়েছি। আমি নিরাপত্তার জন্য বহুবার আবেদন করেছি, এসপিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, ডিজিকে জানিয়েছি। নন্দবাবু, আপনি রাজ্য মানবাধিকার কমিশনে গেলেন, এর আগে আমরা দেখেছি যে রাজ্য মানবাধিকার কমিশন সুপারিশ করেছেন 2 লক্ষ টাকা শিলাদিত্য চৌধুরীকে দেয়ার, অম্বিকেশ মহাপাত্র এবং তার এক সহকর্মী 50,000 টাকা করে দেওয়ার, কোনো সুপারিশই কিন্তু মানা হয়নি। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি রাজ্য মানবাধিকার কমিশন তদন্ত করে এবং তারপর সুপারিশও করে রাজ্য সরকারকে, মানা হবে এরম নিদর্শন তো আমাদের রাজ্যে খুব কম আছে ইদানিংকালে। না, সেটা ঠিকই, এটা আপনি বলছেন ঠিকই, কারণ বিশেষ করে এটা তো দেখছি, যেহেতু আমি একজন মানবাধিকার কর্মী, অন্য বিষয় বললে অনেক সময় পলিটিক্যাল মনে হবে, যে এটা পলিটিক্যাল কথাবার্তা, এ তো মানে ইনি তো বা এই সরকার দেখছি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচারপতি কিছুই মানছেন না। এপিডিআরকে মাওবাদী আগেও আমরা পেয়েছি, আগের পূর্বতন গভর্নমেন্ট তারাও আমাদেরকে মাওবাদী বলেছেন। তো সেই জন্য যে বিষয়টা হচ্ছে যে মানুষের এই যে তিনি এরকম, মানে আমি একটা লোক বারবার বলেছি, এসপিকে বলেছি, ডিএমকে বলেছি, ডিজিকে বলেছি, মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর চিঠি জমা নিল না। আপনাদের দেখানো হয়েছে যে আমার এই ব্যাপারে যে এপিডিআর এর জেনারেল সেক্রেটারি চিঠি দিয়েছে, এর কারণ কি এটা হতে পারে যে বরুণ বিশ্বাসের বাবা নিজে অভিযোগ করছেন যে রাজ্যের মন্ত্রী এই খুনের সঙ্গে যুক্ত, সেই জন্য রাজ্য সরকার এই বিষয়ে তদন্তে বা এই বিষয়ে সহযোগিতায় রিল্যাক্টেন্ট। আমি দেখাবো আপনাদের যে বরুণ বিশ্বাসের বাবা ঠিক কি বলেছেন, পাশাপাশি এটাও জানিয়ে রাখবো যে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে এই বিষয় নিয়ে একাধিকবার গত 2 সপ্তাহ এবং তার আগে বহুবার আমরা যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তিনি কোনো কথা এই বিষয়ে আমাদের বলতে রাজি হননি এবং বলেছেন যে যা দেখানোর আমরা যেন দেখাই, তার বক্তব্য ছাড়া। কিন্তু আমাদের দিক থেকে চেষ্টা আমরা আগেও করেছি এবং সেই চেষ্টা জারি আছে জ্যোতিপ্রিয় মল্লিকের ভার্সন আপনাদের সামনে হাজির করার। কিন্তু বরুণ বিশ্বাসের বাবা, তার কি অভিযোগ দেখুন। অপরাধমুক্ত শুটিয়ার স্বপ্ন দেখেছিলেন এক যুবক। ভালো মাইনের চাকরির নিরাপত্তায় আটকে না থেকে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সমাজ সেবায়। সমাজও জানে না কিন্তু সেবী, এমন তকমা তাকে কখনোই দেওয়া যেত না। কিন্তু বরুণ বিশ্বাসের সমাজ সেবা দীর্ঘস্থায়ী হয়নি। 2012-র এক কালো সন্ধ্যায় গোবরডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ছুটে আসা গুলি স্তব্ধ করে দিয়েছিল বরুণকে। সেদিন নাকি তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিসে অনেকেই উপস্থিত থাকলেও রক্তাক্ত বরুণকে বাঁচাতে ছুটে আসেনি। শুটিয়ায় যে প্রতিবাদী মঞ্চকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন বরুণ, তার মৃত্যুর পর সেই মঞ্চকে ঘিরেই এখন শুরু হয়েছে রাজনীতি। বরুণের মৃত্যুর 1 বছর পূর্ণ হওয়ার পরের দিনই গাইঘাটা থানায় এফআইআর করেন স্থানীয় তৃণমূল নেতা মিহির বিশ্বাস। অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে তাকে খুনের চক্রান্ত করছেন মৃত বরুণ বিশ্বাসের বাবা ও শুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চের লোকজন। সঙ্গে সেই পরিচিত ফর্মুলা, সিপিএম, কংগ্রেস ও মাওবাদী। সেই এফআইআর এর পাল্টা হিসাবে গাইঘাটা থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন জগদীশ বিশ্বাস ও শুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চের সদস্যরা। আমাকে বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ করে চলি, সেইভাবে আমার নামে একটা ওরা ডায়েরি করেছে, অন্যভাবে আবার ওকে বাদ দিয়ে আমার থানায় ডায়েরি করতে হয়েছে। নিহত বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস অভিযোগ করেন তার ছেলের খুনের ষড়যন্ত্রে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক। বীরেশ্বরঢালী এবং জ্যোতিপ্রিয় মল্লিক এই দুষ্কৃতির সঙ্গে করে যোগাযোগ করে চলত, তাতে বরুণের জীবনের সংশয় ছিল। সেই তার লেখার মধ্যে পেয়ে সেইটা আমি ডায়েরিতে লিখছিলাম বলে সেইটা লেখাটা নেয়নি। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি জ্যোতিপ্রিয় মল্লিক এবং নন্দদুলাল দাস। এরা বলছে বরুণ বিশ্বাসের মৃত্যুর পিছনে আপনার একটা হাত আছে, সেটা আপনি এটা কি বলবেন? এটা উত্তর দেবো। হ্যাঁ, একটু কিন্তু বরুণ বিশ্বাস তো রাজনীতি করতে চাননি, শুধু সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন। বুলেট বিদ্ধ হয়েছে তার স্বপ্ন, আর এখন তার বড় অপছন্দের সেই রাজনীতি হচ্ছে নাকি নিয়ে। এবিপি আনন্দ। বরুণ বিশ্বাসের বাবা, তার কি অপরাধ? এমন একজন সন্তানের জন্ম দিয়েছিলেন শুটিয়া কাণ্ডে, যিনি প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদী মঞ্চের অত্যন্ত উল্লেখযোগ্য স্তম্ভ ছিলেন, এবং তার মৃত্যুর 1 বছর পর সেই বরুণ বিশ্বাসের বাবাকে
কার্যত খুনের চক্রান্তের অভিযোগ আনা হচ্ছে তার বিরুদ্ধে, এবং বাংলাদেশি মাফিয়াদের সঙ্গে মন্ত্রীকে খুনের চক্রান্ত করছেন, নেতাদের খুনের চক্রান্ত করছেন, এই রকম অভিযোগের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। মনে হচ্ছে মাঝে মাঝে যেন রাষ্ট্র বনাম ব্যক্তি সেই লড়াই চলে এসেছে। অভিযোগের মুখোমুখি একক একজন মানুষ, বরুণ বিশ্বাসের বাবা। কি বলবেন মীরাতুন্দি? অর্থাৎ ছেলেকে হারিয়েও সেখানে শেষ হচ্ছে না তার করুণ কাহিনী, এরপর খুনের চক্রান্তে তাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং তার পরের অংশটুকু তুমি বলছো না, সেটা তার পরের অংশ আমরা দেখেছি তোমাদেরই চ্যানেল, অন্যান্য চ্যানেলে, যে ওই মন্ত্রী মশাই তিনি বলছেন যে তিনি আবার নিজে অভিযোগ করেছেন যে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে। এইটাই হচ্ছে মানে খুব নিষ্ঠুর কিন্তু মজার খেলা। যার বিরুদ্ধে খুনের অভিযোগ এবং বহুজন সেই আঙুল তুলছেন, তিনি নিজেই খুনের চক্রান্তের ভয় পাচ্ছেন। তখন আমাদের মতন মানুষের মনে এই প্রশ্ন জাগে যে এরা কি একবারও ভাবেন না নিজেরা যদি খুনের চক্রান্তে জড়িত হয়ে পড়েন, তখন ঠিক সেই একই খুনের চক্রান্ত অভিযোগ নিজেরা করার সময় একবারও ভাবেন না খুনের চক্রান্তটা তাহলে কত সাংঘাতিক? এই কথাটা তারা তো ভুলে যান। তার বিরুদ্ধে খুনের চক্রান্তটা খুব সাংঘাতিক ঘটনা, কিন্তু তার বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ উঠলে সেটাকে তিনি গুরুত্ব দেন না, উল্টে ভাবেন যে সেটা তার বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত। এই মজার কিন্তু নিষ্ঠুর খেলাটা খেলছেন এখনকার সরকারি দলের বিভিন্ন সমর্থকরা। আমার একটা কথাই সুমন মনে হচ্ছে, আজকে যেন আমরা যে শিখেছিলাম সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, আজকে যেন আমরা দেখতে পাচ্ছি সবাই বিশ্বাস করছে সবার উপরে হিংসা সত্য, তাহার উপরে নাই, এবং দেশপ্রেম দেশ থেকে উদাও হলো। তাই বরুণ দেশপ্রেমিক ছিলেন, যথার্থ দেশপ্রেম মানে দেশের মানুষদের তিনি ভালোবেসেছিলেন। সেই দেশপ্রেমকে হত্যা করা, দেশপ্রেমিককে হত্যা করা, দেশপ্রেমকে হত্যা করা সামিল, তার জায়গায় এরা হিংসাকে সবার উপরে স্থান দিচ্ছে। আমাদের সকলের জন্য সেই সত্য মর্মান্তিক। বরুণ বিশ্বাসের এই স্টেশনে পড়ে থাকাটা আমার আরেকটা দৃশ্য মনে করিয়ে দিচ্ছে। গোপীবল্লভপুরে বিজেপি কর্মী আদিকন্দ দলুই, সিপিএম গুন্ডারা তখন যাকে গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, রাস্তার মধ্যে তাকে জ্যান্ত পুড়িয়ে মারছিল, তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছিলেন, পুলিশ বলছিল কিছু না, কুকুর মরছে, কুকুর ফুটছে। এই ধরুন যে এপিডিআর তদন্ত করেছে, এপিডিআর এর তদন্তের কোনো আইনানুগ অধিকার আছে নাকি আমি জানি না। না, আমি বলছি সুমন বাবু, আমার একটা প্রশ্ন আছে। আমার কথা হচ্ছে যে এই ভিত্তিতে এটা তো বামফ্রন্ট না বলে এই প্রশ্ন, এই ভিত্তিতে যে প্রশ্নগুলো আমাদের সহজ প্রশ্ন আছে। সবই ঠিক আছে, তাহলে সিবিআইটা হোক না, তাহলে সিবিআইটা হোক না, সিবিআইটা তো ভয় কেন? এত ভয় কেন? আপনি সেই কথা প্রচার করছেন। এইবার এটা বিচিত্র যুক্তি শুনেছি, কিন্তু অনুসন্ধান করার অধিকার নেই। পুলিশ একটা বলে হুকুমে চলছে, উঠছে বসছে, খুনিকে সমর্থন করছে। আইনের বাইরে যদি সাহায্য করেন পরবর্তীকালে এটা আপনাদের বিরুদ্ধে অস্ত্র হতে পারে। কেন হতো অস্ত্র? সেটাই তো বলছি। সিবিআই চাইলে কোর্টে যান, কোর্টে যান। আমার কথা হচ্ছে এপিডিআর এর তদন্তের কথা উনি প্রকাশ্য জনসভায় বলা, এটা কি সঠিক হচ্ছে? আমি সঠিক এইটা বলবো যে দুর্ভাগ্যের, কিন্তু এই প্রতিপক্ষ অনুষ্ঠানেও যেন একটা বৃত্ত সম্পন্ন হলো, একটা দুর্ভাগ্যের বৃত্ত সম্পূর্ণ হলো। এই জন্য বলছি, হিংসা দিয়ে শুরু করেছিলাম, হয়তো সেটা রাজ্যের হিংসা, কিন্তু সেটা ব্যক্তির হিংসা, ব্যক্তির বিরুদ্ধে হিংসা দিয়ে এই অনুষ্ঠান আমরা শেষ করতে বাধ্য হলাম। এটা দুর্ভাগ্যের। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।